আচ্ছা, তোরা জানিস যে নেক্সট দিন আমাদের এই পার্টটুকু হয়ে শেষ হয়েছিল, আর আমি বলেছিলাম যে কি কি আজকের পড়াবো। তো এই চ্যাপ্টারটা তো শেষ হবেই, তার সঙ্গে যেহেতু দুটো ক্লাস আজকের কম্বাইন্ড হচ্ছে, তো আর একটা চ্যাপ্টারও আমি শুরু করবো একসাথে। আচ্ছা, এবারে বলি যে আমাদের ফার্স্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। নেক্সট ছিল জেনেটিক ডিজিজ, আর লাস্টে ছিল সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ। প্রথমেই আসি, জেনেটিক কাউন্সিলিং জিনিসটা কি, কেন করা হয়, কিভাবে করা হয়। জেনেটিক কাউন্সিলিং কথাটার মধ্যে দিয়ে দেখ দুটো পার্ট আছে, একটা হলো জেনেটিক, যার মানে হলো বংশগত, আর আরেকটা হচ্ছে কাউন্সিলিং, যার মানে হলো সিলেকশন। তাহলে বংশ পরম্পরায় প্রবাহিত যে বৈশিষ্ট্যগুলো। স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, বলছি আপনি কি এইমাত্র স্টার্ট করলেন? এই মাত্র, এই মাত্র। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বললাম, বংশ পরম্পরায় প্রবাহিত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো কোনো কোনো সময় অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত বা ক্ষতিকর হয়ে ওঠে, সেই বৈশিষ্ট্যগুলোকে ডিটেক্ট করার পদ্ধতির নাম হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। এবার বুঝিয়ে বলি। বললাম কি না, দুটো ওয়ার্ড আছে, একটা জেনেটিক, জেনেটিক মানে হচ্ছে বংশগত। কাউন্সিলিং, কাউন্সিলিং মানে কি বললাম বল, কাউন্সিলিং মানে কি বললাম, যে ডিটেকশন। না, ডিটেকশন ঠিক না, কি বললাম রে একটু আগে বল সায়নী। স্যার, আমি শুনতে পারিনি এইমাত্র শুনতে জয়েন পাসনি হলাম। না? আচ্ছা, সরি স্যার। কাউন্সিলিং মানে হচ্ছে আম, এই ক্ষেত্রে কি বলবো, আমি যে টার্মটা বললাম সেই টার্মটাই আর মনে আসছে না, এরকম হয়ে গেছে। বাছাই ধরে নে। তাহলে কিছু বৈশিষ্ট্য দেখ, আমরা কি হয়, ধর এটা জেনারেশন ওয়ান মনে কর, জেনারেশন ওয়ান, সেখান থেকে কিছু বৈশিষ্ট্য জেনারেশন টু তে যায়, আবার জেনারেশন টু থেকে সেই বৈশিষ্ট্য জেনারেশন থ্রিতে যায়। তো যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলো সবসময় যে আমাদের ভালোর জন্য যাচ্ছে তা নাও হতে পারে। যেমন কিছু বৈশিষ্ট্য হতে পারে অসুখ বা ডিজিজ, তো সেই বৈশিষ্ট্যগুলোকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, বাছাই করতে হবে, করে সেটার প্রতিকার করার জন্য, মানে দেখ যে কোনো প্রতিকার করার জন্য সবার আগে মনে রাখ ডিটেকশন। মানে তুই যদি কোনো ধর অসুখ মনে কর যে এই ক্ষেত্রে আমি অসুখটাকে একটা অন্য ওয়ার্ড বলছি, সিনড্রোম। আমরা জানি সাধারণত ডিজিজ মানে অসুখ, সিনড্রোমও কাইন্ড অফ অসুখ। সিনড্রোম হচ্ছে ক্রোমোজোমাল অসুখ, ক্রোমোজোম ঘটিত যে সমস্ত অসুখ হয়, জীবাণু ঘটিত নয়, জীবাণু ঘটিতকে আমরা ডিজিজ বলি। তো এই সিনড্রোম গুলোর প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ডায়াগনোসিস, মানে তাকে চেনা। নেক্সট, ডায়াগনোসিস করার পর যেটা করা উচিত সেটা হচ্ছে ট্রিটমেন্ট। তুই আগে আইডেন্টিফাই করলি যে আচ্ছা আমার অমুক অসুখ হয়েছে, তারপর আমি তাকে কি ওষুধ দেবো, কি কি করব না করব সেটা। তো এই ডায়াগনোসিসের জন্য জেনেটিক কাউন্সিলিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কিভাবে করা হয় জেনেটিক কাউন্সিলিং? প্রথমত, যে বৈশিষ্ট্য বা যে অসুখ বা যে সিনড্রোম যাই বলিস না কেন, যেটা কে তুই আইডেন্টিফাই করতে চাইছিস বা শনাক্তকরণ করতে চাইছিস, সেটার ধরন দেখা হয়। আইদার সেটা হতে পারে প্রকট, আইদার হতে পারে প্রচ্ছন্ন। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। ধর, কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা সবার নেই, তাই না, সবার নেই, কিন্তু কয়েকজনের আছে। তো এই যেটা ম্যাক্সিমামে থাকে সেটা সবসময় প্রচ্ছন্ন হয়। তাহলে এখান থেকেও একটা জিএনএম এর প্রশ্ন আসতে পারে, যে কোনো একটি বৈশিষ্ট্য যেটা কোনো একটা পপুলেশনে বা জনগোষ্ঠীতে বা জেনারেশনে যাই বলুক না কেন, সেখানে সর্বাধিক পরিমাণে আছে, কথাটা ফোকাস কর, সর্বাধিক পরিমাণে আছে, তাহলে সেটা কি ধরনের বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এরকম ভাবে আসতে পারে। সবসময় জানবি যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর কম পরিমাণে থাকে, যেমন ধর হিমোফিলিয়া, হিমোফিলিয়া কি সব মানুষের আছে বা বেশিরভাগের আছে? না। থ্যালাসেমিয়া কি বেশিরভাগের আছে? না। তাহলে যেগুলো বেশি আছে সেগুলো সবসময় প্রকট জিনের জন্য হয়ে থাকে, আর যেগুলো কম আছে সেটা সবসময়
প্রচ্ছন্ন জিনের জন্য হয়ে থাকে। তোকে তাহলে ফার্স্টে হচ্ছে এইটা ডিটেকশন করতে হবে, এটা ফার্স্ট। নেক্সট কি, এটার প্যাটার্ন কিরকম? প্যাটার্ন কিরকম বলতে, একটা হয় অটোজোম ঘটিত, অটোজোম ঘটিত মানে অটোজোম দ্বারা সেটা প্রবাহ হচ্ছে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে। আর একটা হতে পারে অ্যালোজোম ঘটিত, মানে সেক্স ক্রোমোজোম দ্বারা, সেক্স ক্রোমোজোম দ্বারা প্রবাহ হচ্ছে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে। এই প্যাটার্নটা বুঝতে হবে। প্যাটার্ন বোঝার জন্য অটোজোমের যে ডিজিজ বা যে অসুখ, সেটা সবসময় মনে রাখ, অটোজোমের থেকে যে অসুখটা হয় সেটা সবসময় মেল এবং ফিমেল, অর্থাৎ পুরুষ এবং মহিলা, তারা ইকুয়ালি অ্যাফেক্টেড হয়, সমানভাবে আক্রান্ত হয়। কি বললাম? যদি অটোজোমাল বাহিত কোনো অসুখ হয় তাহলে পুরুষ এবং মহিলা সমানভাবে আক্রান্ত হয়। এই একটু ভুল বললাম রে, সমানভাবে আক্রান্ত হয় না, সরি একটু ভুল বললাম, হ্যাঁ, সমানভাবে আক্রান্ত হয় না। একে বলা হয় সেক্স বায়াস। বায়াস মানে যে কোনো একদিকে বেশি পাল্লা মানে পাল্লা ভারী, আইদার মেল অথবা ফিমেল, ঠিক আছে, যে কোনো একদিকে পাল্লা ভারী, সমানভাবে আক্রান্ত হয় না। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের জন্য যেটা হয় সেটা হচ্ছে ক্রিস ক্রস। ক্রিস ক্রস হচ্ছে একরকম প্যাটার্ন। কিরকম প্যাটার্ন দেখ, মনে কর যে প্রথম জেনারেশনে একজন মহিলা আক্রান্ত, এই মহিলাটা হলো মনে কর ঠাকুমা, ঠাকুমা মানে বাবার মা, এ আক্রান্ত। আর দাদু হচ্ছে বা ঠাকুরদা হচ্ছে নর্মাল, তার থেকে এসছে কে? বাবা, বাবা আক্রান্ত, যেগুলো আক্রান্ত সেগুলো লাল দিয়ে করছি। মা হচ্ছে নর্মাল, তার থেকে এসছে কে? মেয়ে, মেয়ে নর্মাল, মেয়ের সঙ্গে যার বিয়ে হয়েছে, মনে কর জামাতা হিসেবে লিখলাম, হ্যাঁ, জামাতা নর্মাল, এই মেয়ের যে সন্তান হবে সে যদি পুত্র সন্তান হয়, ছেলে, ছেলে সন্তান, সে আক্রান্ত হবে। এবার এই প্যাটার্নটা যদি বুঝিস তাহলে দেখবি ঠাকুমা হচ্ছে ফিমেল, বাবা হচ্ছে মেল, মেয়ে আবার ফিমেল, তার ছেলে আবার মেল, তার মানে ট্রান্সমিশনটা হচ্ছে ফিমেল টু মেল, মেল মেল টু ফিমেল, ফিমেল টু অল্টারনেটিভ, অল্টারনেটিভ জেন্ডারের মধ্যে, খেয়াল কর, অল্টারনেটিভ জেন্ডারের মধ্যে ট্রান্সমিশনটা হচ্ছে, ঠিক আছে। এই অল্টারনেটিভ জেন্ডারের ট্রান্সমিশনকে অল্টারনেটিভ ট্রান্সমিশন অফ জেন্ডার, একে বলা হচ্ছে ক্রিস ক্রস। বাংলায় লিখলে কি হবে? বাংলায় লিখলে না, লিঙ্গ বৈষম্য ভেদে, লিঙ্গ বৈষম্য ভেদে যে বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায় তাকে ক্রিস ক্রস বলে, ঠিক আছে। এবার দেখ, এই যে পয়েন্টস দুটো বললাম, ফার্স্ট দুটো পয়েন্ট বললাম যে প্রকট না প্রচ্ছন্ন, অটোজোমাল না অ্যালোজোমাল, এইটা ধরতে পারাটা সবার আগে প্রয়োজন। এটা ধরতে পারলে ওই অসুখটা ছড়ানো বন্ধ করা যেতে পারে। কি করে? না, জেনেটিক কাউন্সিলিং করে। এই যে জেনেটিক কাউন্সিলিং এর কথা বলেছে, জেনেটিক কাউন্সিলিং করে বন্ধ করা যেতে পারে। এবার তুই প্রশ্ন করবি কিভাবে বন্ধ করব? বন্ধ করতে গেলে কার সাথে কার বিবাহ হলে ওই অসুখটা আর আসবে না সেটা আমরা বুঝতে পারবো। যেমন কোনো আক্রান্ত ব্যক্তির সাথে, আক্রান্ত ব্যক্তির সাথে কারুরই বিবাহ দেওয়া যেতে পারে না। তাহলে আক্রান্ত ব্যক্তি হলে সে বিবাহ করতে পারবে না কারুর সঙ্গেই, কারণ তার থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দ্বিতীয় হলো যে বাহক, বাহক ব্যক্তির সঙ্গে সিলেক্টিভলি মানে খুব বুঝে শুনে কোনো একজন সাধারণ বা স্বাভাবিক মানুষের বিবাহ দিতে হবে। এবার এই যে দুটো ফর্মুলা বললাম, একটা ফর্মুলা হচ্ছে যদি কেউ আক্রান্ত হয় সে বিবাহ করতে পারবে না, বা সে চাইলে পারবে কিন্তু সন্তান না নেওয়াই উচিত, কারণ তাতে করে আক্রান্ত সন্তানই বেশি জন্ম দেবে সে। আর দুই বললাম যে বাহক কোনো পুরুষ বা মহিলা তার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলেও
সেটা অনেক ভেবেচিন্তে। এবারে কিভাবে ভেবেচিন্তে হবে, প্রথমটা তো ক্যান্সেল হয়ে গেল, ছেড়ে দে। সেকেন্ডটা, এটা নিয়ে কনফিউশন রয়ে গেল যে একজন বাহক ব্যক্তি সে কিভাবে আহ সে তার তার সঙ্গে যার বিবাহ হবে সেটা কিভাবে সম্ভব। ঠিক আছে, সেটা জানার জন্য আজকের আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া পড়লে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যে বাহক ব্যক্তি বা আক্রান্ত ব্যক্তি তাদের সঙ্গে কি হয়, কি সমস্যা হতে পারে। ঠিক আছে, কি সমস্যা হতে পারে। আচ্ছা, আর তারপর আমরা পড়বো হিমোফিলিয়া। এই দুটো পড়লে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্ট আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়া বলে যে অসুখটা, সেটা আসলে অটোজোমাল অসুখ। অটোজোমাল মানে দেহ ক্রোমোজোম ঘটিত অসুখ। কি হয় না, অটোজোমে মিউটেশন হয়, এবং মিউটেশনের ফলে জিনের পরিবর্তন হয়। তো এই জিনের যে পরিবর্তন হচ্ছে, অটোজোমের যে পরিবর্তন হচ্ছে, তার ফলে যারা পেশেন্ট থাকে সেই পেশেন্টদের কয়েকটা সমস্যা হয়। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে অতিরিক্ত আয়রন বা লোহা জমা। তার মানে তার শরীরের মধ্যে, আমরা তো বিভিন্ন খাবারের মাধ্যমে আয়রন যুক্ত খাবার খাই, সেই আয়রন গুলো হিমোগ্লোবিন গঠনে অংশগ্রহণ করে। হিমোগ্লোবিন সম্বন্ধে তোরা সবাই জানিস, সবাই শুনেছিস যে আমাদের রক্তের রং লাল কেন, প্রথম আমরা ছোটবেলায় শিখেছিলাম, সেটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে বলে। আর এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে দ্রবীভূত বা মিশে থাকা অক্সিজেনকে পরিবহন করা, তার সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তাকেও পরিবহন করা, যাতে এক স্থান থেকে অন্য স্থানে এই গ্যাসগুলো চলাচল করতে পারে। সেই হিমোগ্লোবিন গঠন স্যার করতে, বল। স্যার আপনি তোমার অটোজোমাল লিখে ড্যাশ দিয়ে এটা কি লিখেছেন? মিউটেশন, ও অটোজোমে মিউটেশন হয়, পরিব্যক্তি হয়, মিউটেশনের বাংলা পরিব্যক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম। হ্যাঁ, যেটা বলছিলাম দেখ, যে যখন এই হিমোগ্লোবিন গঠন হয়, সেই হিমোগ্লোবিন গঠনের জন্য খুব প্রয়োজনীয় একটা মৌল হচ্ছে লোহা। ঠিক আছে, ফেরাস। হিমোগ্লোবিনের প্রথম হিম শব্দটা এসছে লোহা থেকে। অ্যাকচুয়ালি হিম শব্দটার কারণ আছে এরকম আসা, তোরা সবাই জানিস হিম কথার অর্থ বরফ বা ঠান্ডা। লোহা যেহেতু সব থেকে বেশি ব্যবহৃত একটা ধাতু, এবং সেই ধাতু শীতকালে অনেক বেশি শীতল থাকে, সেই জন্য লোহার আর একটা নাম বা অপর নামও হিম এসছিল। তো সেই হিম বা লোহা যাই বলিস না কেন, সেটা হিমোগ্লোবিন গঠনের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। এখন তুই যে হিমোগ্লোবিনের মানে হিমোগ্লোবিন গঠনের জন্য প্রতিদিন বা প্রতিনিয়ত যে লৌহযুক্ত খাবারগুলো খাচ্ছিস, সেই খাবার থেকে হিমোগ্লোবিন তৈরির বদলে যদি সেই লোহাগুলো তোর শরীরে কোথাও সঞ্চিত হয়, মানে লোহাটা তুই খাচ্ছিস ঠিকই, লোহা মানে ওরকম ভাবিস না, লোহা বিভিন্ন মৌলের মধ্যে মিশে থাকা লোহা, লোহার অনুপরমাণু, তো সেগুলো খাচ্ছিস ঠিকই, কিন্তু সেইগুলো না হিমোগ্লোবিন গঠন করছে না। তাহলে কি হবে না, তাহলে সেগুলো তো শরীরের মধ্যে জমা হবে। ঠিক আছে, তো এখানে প্রথম যে লক্ষণ, প্রথম যে লক্ষণ সেটা কি, দেহে লোহা জমা হওয়া, এটা ফার্স্ট লক্ষণ। অতিরিক্ত লোহা জমলে কি হয় না, যকৃৎ নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, এবং যারা সায়েন্স বা অন্যান্য স্ট্রিম থেকে নিউট্রিশন পড়েছিস তারা জানিস যে হিমোসিডারোসিস বলে একটা, হিমোসিডারিন বলে একটা অসুখ বা হিমোসিডারোসিস বলে একটা অসুখ হয়। অ্যাকচুয়ালি অসুখটার নাম হিমোসিডারোসিস, হিমোসিডারোসিস। আর এই ঘটনাটাকে বলা হয় হিমোসিডারিন। ঠিক আছে, 418 এবং হিমোসিডারিন বলে, এত লাগবে না, শুধু অসুখটার নাম জেনে রাখ, হিমোসিডারোসিস। তাহলে দেখ, একটা অসুখ অন্য অসুখকে হতে সাহায্য করছে, তাহলে এই দুটো অসুখ ওতপ্রোতভাবে জড়িত। দুই, দেখা যায় যে হাড়ের অস্বাভাবিক গঠন।
হাড়ের গঠন পরিবর্তন হয়ে যায় এবং কি হয়ে যায় না হাড় চওড়া হতে শুরু করে। ঠিক আছে, হাড় চওড়া হতে শুরু করে, খুব অদ্ভুত রকম গঠন হয় এবং হাড় ভঙ্গুর হয়ে যায়, চওড়া ও ভঙ্গুর। ঠিক আছে, চওড়া ও ভঙ্গুর দু রকম। নেক্সট কি হয় না অ্যানিমিয়া হয়। ঠিক আছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এই বিশেষ প্রকার অ্যানিমিয়ার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবং লাস্ট প্লিহা, তার আহ বৃদ্ধি হয়, প্লিহার বৃদ্ধি হয়, যাকে আমরা বলি স্প্লিংনোমেগালি। দন্তের শয়ে পয়ে লয় হস্যই, দন্তের নয় ওকার, ময়েকার গয়াকার লয় হস্যই। ঠিক আছে, স্প্লিংনোমেগালি। ইংলিশ উচ্চারণটা আরো সুন্দর হয়, আহ বানানটাও ঠিকঠাক হয়। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? নেক্সট, অ্যানিমিয়ার কথা বললাম, আর কিছু সেরকম লাগে না। আচ্ছা, এবার লক্ষণের পর চলে আয় যে থ্যালাসেমিয়ার প্রকারভেদ। প্রকারভেদ মনে রাখ, প্রকারভেদে দু রকম প্রকারভেদ হয়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। দুই হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, এখানে আমরা প্রথমেই বুঝেছি কি, পড়েছি কি, অটোজোম দ্বারা এই অসুখটা হয়। কিন্তু অটোজোম তো আমাদের 22 জোড়া, তার মধ্যে কোন অটোজোমটা এর জন্য দায়ী? আলফা থ্যালাসেমিয়ার জন্য হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়ার জন্য হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। মনে রাখবি কিন্তু, হ্যাঁ, আলফা থ্যালাসেমিয়ার জন্য 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়ার জন্য 11 নম্বর ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোমের যদি মিউটেশন হয় বা পরিব্যক্তি হয়, তাদের গঠনগত কিছু ত্রুটি ধরা পড়ে, সেই ত্রুটির কারণে থ্যালাসেমিয়া হয়ে থাকে। আচ্ছা, এবার এই প্রতিটা থ্যালাসেমিয়া মানে ধর আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, এগুলোরও প্রকারভেদ আছে। আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, এগুলোরও প্রকারভেদ আছে। তো প্রকারভেদটা বুঝে নি। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে আলফা থ্যালাসেমিয়া মেজর বা হাইড্রপস ফিটালিস, আর আলফা থ্যালাসেমিয়া মাইনর বা আলফা থ্যালাসেমিয়া সাইল্যান্ড বলে একটা রোগ হয়। দুটো রোগ তাহলে। তাহলে এর আন্ডারে ফার্স্ট রোগ কি বললাম? আলফা থ্যালাসেমিয়া মেজর আর দুই কি বললাম? আলফা থ্যালাসেমিয়া মাইনর। মেজরটার আর একটা নাম কি বলেছি? হাইড্রপস ফিটালিস। মাইনরটার নাম কি বলেছি? আলফা থ্যালাসেমিয়া সাইল্যান্ড। ঠিক আছে, এবারে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ারও প্রকারভেদের মধ্যে বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর পড়ে, কিন্তু তাছাড়াও আর একটা পড়ে ইন্টারমিডিয়া। ঠিক আছে, ইন্টারমিডিয়া তিনটে থ্যালাসেমিয়া পড়ে। তাহলে এক হলো বিটা
থ্যালাসেমিয়া মেজর, 2 হলো বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ইন্টারমিডিয়া, আর 3 এর পাশে লিখছি বিটা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা শর্টে লিখছি বিটা থ্যালাসেমিয়া মাইনর। এর মধ্যে এই যে মেজর থ্যালাসেমিয়াটা আছে, এর আরেকটা নাম হচ্ছে কুলির অ্যানিমিয়া। ঠিক আছে, কুলির অ্যানিমিয়া। যেহেতু লোহার অভাব হয়, এই মানুষদের যাদের থ্যালাসেমিয়া আছে তাদের শ্বাসকষ্টের প্রবল একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং শ্বাসকষ্ট ঘটিত কারণে এদের কিন্তু ম্যাক্সিমাম এরা মারা যায়, এবং এদের রক্ত সেইভাবে উৎপন্ন হয় না, যেহেতু হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না সঠিকভাবে, সেই জন্য রক্ত সেইভাবে তৈরি হয় না। ক্লিয়ার পুরো ব্যাপারটা? আচ্ছা, যদি কিছু কোশ্চেন থাকে বলবি। থ্যালাসেমিয়া থেকে কিন্তু ক্রস করতে দেবে না, যে একজন আক্রান্ত ব্যক্তি একজনে অমুক স্বাভাবিক ব্যক্তির সঙ্গে বিবাহ হলো, এইটা দেবে না। ঠিক আছে, এই জিনিসটা দেবে না। থ্যালাসেমিয়ার পর আমরা এবার চলে যাব আর একটা এরকম জিনগত রোগে, যার নাম হচ্ছে হিমোফিলিয়া। আমরা নেক্সট যে অসুখ সেখানে চলে এলাম। কি নাম বললাম? হিমোফিলিয়া। হিমোফিলিয়া সেক্স ক্রোমোজোমের জন্য হয়। কোন সেক্স ক্রোমোজোম? না, বলছে এক্স ক্রোমোজোম। আগেরটা একটু মনে রাখ, যে অটোজোমাল প্রচ্ছন্ন জিন, এটা লেখা হয়নি, প্রচ্ছন্ন জিন ঘটিত। আর এটা এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত। আমাদের সিলেবাসে যে কটা ক্রোমোজোমাল অসুখ আছে সেগুলো সব প্রচ্ছন্ন জিন ঘটিত। তো কি হয় দেখ, এখানে যেরকম আগের বার আমরা দেখ লক্ষণ দেখেছিলাম, এবারেও ঠিক একইভাবে লক্ষণ যদি দেখি ফার্স্টে, আমরা একরকমই লক্ষণ প্রায় দেখতে পাই, একরকমই। সেটা হচ্ছে ক্ষতস্থান থেকে, কোনো জায়গা কাটা বা ক্ষতস্থান থেকে রক্ত তঞ্চন হয় না। এবার এই রক্ত তঞ্চন কথাটার মানে কি? জমাট বাঁধা। রক্ত জমাটই বাঁধে না এদের, বুঝলি? রক্ত জমাটই বাঁধছে না। তো রক্ত যদি জমাট না বাঁধে তাহলে কি লাভ? সমস্ত রক্ত তো বেরিয়ে যাবে। আগের জনের কি হয়েছিল? আগের জনের হয়েছিল হিমোগ্লোবিনের অভাব। আর এদের কি হচ্ছে? রক্ত জমাট বাঁধছে না, অর্থাৎ কাটা স্থান থেকে সারাক্ষণই রক্ত পড়ে যাচ্ছে, কাটার স্থান থেকে সারাক্ষণ রক্ত পড়ে যাচ্ছে, শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? চ, নেক্সট লক্ষণের সঙ্গে কি ছিল দেখ, প্রকারভেদ। এদের প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট। এদের প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট। কি কি প্রকারভেদ? ফার্স্ট হচ্ছে হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ। নেক্সট হচ্ছে হিমোফিলিয়া বি এবং
লাস্ট হচ্ছে হিমোফিলিয়া সি। তো এই হিমোফিলিয়া বি যেটা, হিমোফিলিয়া বি, তার অনেক নাম আছে। তার একটা নাম হচ্ছে ক্রিসমাস রোগ। ক্রিসমাস রোগ। এই অসুখটা মানে এই যে ক্রিসমাস রোগ যেটা বলছে, এটা প্রায় 20% মানুষের হয়ে থাকে, এবং একেই আমরা রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলি। বাংলায় লিখিয়া রাজকীয় হিমোফিলিয়া। রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলবো ওকে। আচ্ছা, মনে রাখ, প্রথম যে অসুখটা অর্থাৎ হিমোফিলিয়া এ, সেটা হয় অ্যান্টি হিমোফিলিক হিমোফিলিক ফ্যাক্টর এর অনুপস্থিতিতে। ঠিক আছে, এর অনুপস্থিতিতে। তাহলে কি হলো, এ এইচ এফ, শর্ট নেম হচ্ছে এ এইচ এফ, এর অনুপস্থিতিতে। হিমোফিলিয়া বি কেন হয় না, ফ্যাক্টর, আচ্ছা প্রথমটার নাম হচ্ছে ফ্যাক্টর 8, আর পরেরটার নাম হচ্ছে ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর। যেহেতু ক্রিসমাস রোগ, একে আমরা বলি ক্রিসমাস ফ্যাক্টর। হলো। আর 3 হচ্ছে পি টি এ। আচ্ছা, পুরো নামটা আগে লিখি। প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, পিটিএ, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, এর অপর নাম হচ্ছে ফ্যাক্টর 11। মনে রাখ, এগুলো কিন্তু অভাব, মানে ওই ফ্যাক্টর গুলোর অভাব। ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11। তোরা জিজ্ঞেস করতেই পারি যে স্যার এই যে ফ্যাক্টর গুলো, এগুলো কি? এই ফ্যাক্টর গুলো আসলে কি? এগুলো হচ্ছে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলোর অভাবে রক্ত তঞ্চন হয় না। ঠিক আছে, রক্ত তঞ্চন হয় না এদের অভাব হলে। তার মানে এই ফ্যাক্টর গুলো দরকার। কিসের জন্য দরকার? রক্ত তঞ্চনের জন্য দরকার। এই হয়ে গেল আমাদের হিমোফিলিয়া সম্বন্ধে ধারণা। হিমোফিলিয়ার পর আমরা আর একটা অসুখ পড়বো, তার নাম হচ্ছে, আচ্ছা এখানে একটা পার্সেন্টেজ বলি তোদের। পার্সেন্টেজটা হচ্ছে যে এই যে রয়্যাল হিমোফিলিয়া, রাজকীয় হিমোফিলিয়া, এটা হচ্ছে প্রায় 20% মানুষের মধ্যে, যারা হিমোফিলিয়া আক্রান্ত তাদের মধ্যে 20%-এর মধ্যে এই রাজকীয় হিমোফিলিয়া থাকে। আর ক্রিসমাস ডিজিজ যেটা, সরি, হিমোফিলিয়া এ যেটা, সেটা হচ্ছে প্রায় 80% মানুষের মধ্যে থাকে। এটা লিখে রাখ কোথাও। হিমোফিলিয়া এ হচ্ছে 80%-এর মধ্যে থাকে, আর হিমোফিলিয়া বি এটা হচ্ছে 20%-এর মধ্যে থাকে। সমস্ত মানুষের নয় কিন্তু, যারা হিমোফিলিয়া আক্রান্ত তাদের মধ্যে। স্যার হিমোফিলিয়া বি যেটা আছে, ওটা কি এখনো মানে ওদের হয়, মানে এখনো কি হ্যাঁ ওদের কি হ্যাঁ, রানী ভিক্টোরিয়ার, বয়স? যেহেতু রয়্যাল হিমোফিলিয়া, তো ওটা আসলে রানী ভিক্টোরিয়ার ফ্যামিলি থেকে প্রথম ধরা পড়েছিল। তো ওই ফ্যামিলির সঙ্গে সম্পর্কিত যারা আছে তাদের ক্ষেত্রে ওটা হয়। মানে এটা কি এখনো হচ্ছে, মানে ওই ওই বংশে যারা হ্যাঁ জন্ম নিশ্চয়ই নিচ্ছে? নিশ্চয়ই, ওই বংশের ওই এইখানেই কিন্তু কাউন্সিলিংটার প্রয়োজন, যে কার সঙ্গে কার বিবাহ দেওয়া উচিত, এই ব্যাপারগুলো জানার জন্য কাউন্সিলিংটার প্রয়োজন। আচ্ছা, আরেকটা লেগে, যে ক্রিসমাস ডিজিজ, হ্যাঁ এই নামটা এসছে স্টিফেন ক্রিসমাস বলে একজন রোগীর নাম থেকে। তার নাম হচ্ছে স্টিফেন ক্রিসমাস। তো তার নাম থেকে এই ডিজিজের নাম, আর প্রথম তার দেখা গিয়েছিল বলে তার নাম থেকে এই নামটা এসছে, স্টিফেন ক্রিসমাস।
হলো। আচ্ছা, এবার আমরা আরেকটা অসুখে যাব, অসুখ ঠিক বলবো না, একটা সমস্যায় যাব, এবং সেই সমস্যার পর আমরা চলে আসবো কিছু প্রবলেমে। আমরা যদি সিলেবাসটা দেখি, গতদিন আমরা লিখেই দিয়েছিলাম যে জেনেটিক কাউন্সিলিং, যেটা আমরা পড়েছি, কিছুটা পড়েছি, আর একটু হয়তো বাকি আছে, সেটা আমরা প্রবলেম সলভ করলে বুঝতে পারবো। জেনেটিক ডিজিজ, এবার আমরা যেটা পড়ছি জেনেটিক ডিজিজ, তবে নট ডিজিজ, এটা সিনড্রোম। অ্যাকচুয়ালি ডিজিজ নয়, কথাটা হচ্ছে সিনড্রোম। আমি তোদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে দুটোর মধ্যে ডিফারেন্স কি। ডিজিজ সবসময় হয় কোনো পরজীবী দ্বারা, যেমন ম্যালেরিয়ার জীবাণু, কলেরার জীবাণু, টাইফয়েডের জীবাণু, তাদের জীবাণু থাকবে। হ্যাঁ, করোনার জীবাণু, জীবাণু থাকবে, সেখান থেকে ডিজিজ। আর সিনড্রোম মানে হচ্ছে এখন যেটা পড়ছি, অর্থাৎ ক্রোমোজোমের কিছু ত্রুটি, ক্রোমোজোমের বা জিনের কিছু অস্বাভাবিকতা, সেটা হচ্ছে সিনড্রোম। তাহলে দুটো কথা লেখ, ডিজিজ লেখ, তার পাশে লেখ যে সেখানে পরজীবী দায়ী বা পরজীবীর জন্য হয়। আর সিনড্রোম লেখ, লিখে লেখ সেটা ক্রোমোজোমাল বা জেনেটিক ত্রুটি, ক্রোমোজোমাল বা জেনেটিক ত্রুটি। তাহলে হলো। স্যার আমাদের সবার পিসিওডি বা পিসিওস, মানে পিসিওএস হয়, এগুলো কি তাহলে এগুলোকেও তো বলা হয় যে ইনড্রম বা ডিজিজ? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটার আবার কারণ আলাদা। দেখ, এটা তো আমাদের সবার জানাও উচিত যে শুধু পড়াশোনার জন্য নয়, মানে জীবন ধারণ থেকে এটা হয়, বুঝলি তো। আমরা আমরা যেরকম লাইফ লিড করি, ম্যাক্সিমাম মানুষই যেটা লাইফ লিড করে সেটা খুব আনহেলদি লাইফ। আগে আমি একটু বলে দিই যে জিনিসটা কি। অনেক বাবা মা তারা খুব ভয় পেয়ে যায়, আমার কাছে অনেক স্টুডেন্টও পড়ে যারা 9, 10, 11, 12 বা কলেজে পড়ছে, এই বয়সী, বুঝে নে কোন বয়স থেকে কোন বয়সের কথা বলছি, এবং এদের এই পিসিওডি চলে এসছে, ডিজিজটা চলে এসছে। এবার তোর এই সিনড্রোম আর ডিজিজ থেকে তোর একটা প্রশ্ন এখানে এসেও গেল যে এটার জন্য কি তাহলে কোনো জীবাণু দায়ী, না এটার জন্য জিন দায়ী? এটার জন্য কোনোটাই দায়ী নয়, না জীবাণু না জিন। স্যার এটার এটা জন্য আমারই আমাদের, হয়েছিল। আচ্ছা, এটার জন্য আমাদের জীবনধারা দায়ী, এবং জিনিসটা নিয়ে বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে অবহেলা করলে কিন্তু খুব খারাপ হবে। জিনিসটা কি হয় শোন, প্রথম সমস্যা, এটা ছেলেদের না, এটা শুধু মেয়েদেরই সমস্যাটা হচ্ছে, কারণ এই অর্গানটা শুধু মেয়েদেরই আছে। সেটা হলো যে ঘুমের অভাব বা ভুল সময় ঘুম। ঠিক আছে, এটার জন্য সব থেকে বেশি চান্স থাকে পিসিওডি হবার। নেক্সট হলো যে বাইরের খাবার বেশি খাওয়া, অয়েলি খাবার বেশি খাওয়া, বা আমরা যেটাকে রিচ খাবার বলি, এটা বেশি খাওয়া। এবং তৃতীয়ত হলো ভুল ডায়েট ফলো করা। আমরা প্রায় দেখবি মানে এরম ধরনের একটা ডায়েট অনেকেই করে থাকি যে খাবারের মাঝখানে যে গ্যাপটা সেটা মেনটেন করি না, হয়ে ওঠে না, কিন্তু মেনটেন করি না, অনেক সময় ইচ্ছা করেও করি না, অনেক সময় হয়ে ওঠে না। সকালবেলা তোরা যখন তোদের স্কুল লাইফের কথা মনে করলে আরো ভালো বুঝতে পারবি। মনে কর যে এমন একটা দিন, যেদিন তোর সকালেও টিউশন ছিল, বিকেলেও টিউশন ছিল, আর মাঝখানে তো স্কুল ছিল। তো সেই সময় দেখবি খাওয়াটা ঠিকঠাক হতো না। এক যদি বাবা মা ধরে বেঁধে খাওয়াতো তবেই হতো, তাছাড়া খুব একটা হতো না। এতটা ওয়াকিবহল বা এতটা মানে কি বলবো, নিজের হেলথ কনসিয়াস স্টুডেন্ট আমাদের এখানে খুব একটা নেই। তো এই খাবারের গ্যাপ, এবং বাইরে বেরোলে তোরা কি খাস, স্বাভাবিক রাস্তার জিনিসগুলোই খাস, যেগুলো স্ট্রিট ফুড সেগুলোই খাস। পড়ে ফিরছিস বা পড়তে যাচ্ছিস, খুব খিদে পেয়েছে, একটা রোল কিনে খেয়ে নিলি হয়তো। হ্যাঁ, এই যে ভুল খাবারগুলো আমরা খাই, এর থেকে পিসিওডি হয়। কি হয়, ফ্যালোপিয়ান টিউব বা যেটা জরায়ু থেকে দুদিকে দুটো ডিম্ব নালী বেরোচ্ছে সেখানে, এবং ওভারির মধ্যে কোলেস্ট্রল বা ফ্যাট ডিপোজিশন হয়। এটা থেকেই আস্তে আস্তে করে একটা বড় আকারের মাস জন্মায়। মাস মানে মাংসের একটা অংশ জন্মায়, এবং সেটাকে আমরা টিউমার বা সিস্ট বলি। তো এটা টিউমার, সোকল টিউমার বা সিস্ট যাই বলিস না কেন। এবং ফ্লুইড ফিল্ড মানে একটা তরল পূর্ণ জিনিস। এর থেকে বিভিন্ন সমস্যা হয়, যাদের হয়েছে তারা রিলেট করতে পারবি। যে প্রথম সমস্যা হচ্ছে খিটখিটে মেজাজ, সারাক্ষণ একটা মানে এই এটা ভাল লাগছে, কিছুক্ষণ পর ওটা ভাল লাগছে, দূর কিছুই ভাল লাগছে না, এই একটা আনস্টেবল কন্ডিশন। কারো কারো ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেন হয়, কারো কারো ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনটা ঠিকঠাক হয় না।
এরকম বেশ কিছু সমস্যা হয়, এবং ম্যাক্সিমাম মা বাবারা তারা ভয় পায় যে তার সন্তান মানে তার মেয়ে হয়তো কোনোদিন সন্তান নিতে পারবে না। এই ভয়টায় তারা অনেকে কি করে, একটা কিরকম মানে দেখ যে আহ সচেতনতার অভাব বা হয়তো কিছুটা হলেও শিক্ষার অভাব, তারা অনেক সময় এইটা শুনে তার মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তো এটা ঠিক না। এগুলো সবই কিউরেবল, এবং ঠিকঠাক মেডিসিনের মধ্যে থাকলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি সেরে যায়। আর তার থেকে আমি বলবো মেডিসিন নেওয়ারও খুব একটা প্রয়োজন হয় না, যদি তুই তোর লাইফস্টাইলটাকে শুধরে নিতে পারিস। ঠিক সময় বায়োলজিক্যাল ক্লক মেনে ঘুম, বায়োলজিক্যাল ক্লক মেনে ওঠা, সব যদি করতে পারিস, একটা মোটামুটি বাঙালিয়ানাতে যে খাবার দাবার আমরা খাই সেটা যদি খেতে পারিস, বিশাল হাইফাই কিছু আমি বলছি না, খুব হাই প্রোটিন এমনও বলছি না, তাহলে কিন্তু এই অসুখটা থেকে দূরে থাকা যায়। আর এই অসুখটা সত্যি খুব অস্বাভাবিক, এই কারণে, একটাই কারণে অস্বাভাবিক বলবো, না এটা কোনো জীবাণু ঘটিত, না এটা জেনেটিক। নিজের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য এটা হতে পারে। যেমন জল কম খেলে কিডনির সমস্যা হতে পারে, সেরকম এটা এরকম ধরনের একটা অসুখ। আচ্ছা, এবার আমরা একটু আসি কালার ব্লাইন্ডে। কালার ব্লাইন্ড মানে বর্ণান্ধতা। খেয়াল করবি আমি 3টে আলাদা কালার এখানে ইউজ করেছি কালার ব্লাইন্ড সিনড্রোম কথাটা লেখার জন্য। কারণ কি না, মেজর কেসে দেখা যায় এই 3টে কালার তারা চিনতে পারে না। মেজর কেসে প্রথম লাল রং, যেটা দিয়ে আমরা কালার লিখেছি, এইটা যদি কেউ চিনতে না পারে তাকে আমরা বলবো রেড কালার ব্লাইন্ড। আগে আমি অন্যগুলোর অন্যভাবে করেছিলাম, আগে আমি প্রকারভেদ থেকেই আসছি। রেড কালার ব্লাইন্ড বা প্রোটোনোপিয়া। নেক্সট হচ্ছে ব্লু কালার ব্লাইন্ড, শর্টে লিখলাম, বা ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া। আর লাস্ট গ্রিন কালার ব্লাইন্ড বা ডিউটেরানোপিয়া। ডিউটেরোনোপিয়া। শুরুটাই একটু অন্যভাবে করলাম যাতে করে ব্যাপারটা অনেক বেশি তোদের কাছে আকর্ষণীয় হয়, আর কিছু না। তো এই কালার ব্লাইন্ড যারা হয় তাদেরকে আমরা চিনবো কি করে? এর জন্য ইশেহারা বলে একটা জিনিস আছে। ইশেহারা একটা রকম চার্ট, আমি তোদের একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই জিনিসটাকে ইশেহারা চার্ট বলে। হ্যাঁ, আমরা একটা ইশেহারা চার্ট খুলছি, দেখ স্ক্রিনেতে তোরা বেশ কিছু গোল গোল জিনিস দেখবি, এবং তার মধ্যে প্রচুর রকম কালার মিশিয়ে আছে। রেড এর কিছু শেড, ব্লু এর কিছু শেড, গ্রিনের কিছু শেড। এবার দেখ এর মধ্যে তোরা কটা পড়তে পারছিস। আমি ওপর থেকে যদি পড়ি, প্রথমটা 12, আশা করি এটা সবাই পারছিস। তারপর থেকে বলে যা দেখি, পর পর বলে যাবি। 12, 8, 6, 20, 57, 5, না, ওটা 3, 20 না, ওটা ওটা 29। 29, ওটা 29। 29। হ্যাঁ 29, 57, 5, 3, 15, 74, 5, 6, 57, হ্যাঁ 5, 42, 45। হ্যাঁ, এইভাবে কালার লাইন টেস্ট করা হয়। যেরকম তোর একটা জায়গায় গিয়ে আটকালো, 29-এ গিয়ে আটকালো, হতে পারে যে তোর স্লাইটলি কালার ব্লাইন্ডের একটা টেন্ডেন্সি আছে, কিন্তু তুই বাকি কিন্তু অন্যান্য রেড লেখাগুলো পড়তে পেরেছিস, যেমন 42 পড়তে পেরেছিস, 45 পড়তে পেরেছিস, 6 পড়তে পেরেছিস, 57 পড়তে পেরেছিস, তলার লাইনে সবকটাই প্রায় পড়তে পেরেছিস। ঠিক আছে, আমি বলছি না তুই কালার ব্লাইন্ড, কিন্তু একটা
সামান্য চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু এতগুলো যখন পড়তে পেরেছিস তাহলে তুই কালার ব্লাইন্ড নয়, এটাই ধরে নেওয়া যেতে পারে। তো এই হলো একটা মজার টেস্ট, কি নাম বললাম, ইশেহারা টেস্ট। ঠিক আছে, এর নাম হচ্ছে ইশেহারা টেস্ট, এই টেস্টটার নাম লিখে রাখ, ইশেহারা টেস্ট। আচ্ছা, এই যে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, এটা হয়টা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা কি? লক্ষণটা তো আমরা বুঝে গেছি আশা করি, প্রকারভেদও বুঝে গেছি, হয় কি? এটাও একইভাবে একটা অ্যালোজোমাল বা সেক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত অসুখ। অসুখ বলবো না, প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা এখানে আমি খুব ডিটেলসে বলছি না, তবে যেটা বলছি এটা তাদের কাজে লেগে যাবে। আমাদের চোখের মধ্যে রেটিনা বলে একটা জিনিস আছে, সবাই নাম শুনেছিস? এই রেটিনাতে, এই কারোটা মাইক অন আছে একটু দেখিস, রেটিনাতে দু রকম প্রোটিন তৈরি হয়। একটা প্রোটিনের নাম হচ্ছে রোডপসিন, যারা নিউট্রিশন নিয়ে পড়েছিস তারা ভিটামিন এ যখন পড়েছিস এই রোডপসিনের কথা তোরা পড়েছিস। আর একটা প্রোটিনের নাম আয়োডপসিন। ঠিক আছে, রোডপসিন যেটা ভিটামিন এ থেকে তৈরি হয়, আর একটা হচ্ছে আয়োডপসিন। আয়োডপসিন তা বলে ভাবিস না আয়োডিন থেকে তৈরি হয়, এরকম কোনো ব্যাপার নেই। রড কোষের মধ্যে সাধারণত রোডপসিন প্রোটিন থাকে, আর কোন কোষের মধ্যে সাধারণত আয়োডপসিন প্রোটিনটা বেশি পরিমাণে থাকে। তো এই দুটো প্রোটিন আমাদের কি হয়, দিনের বেলা এবং রাত্রিবেলা ভিশনে সাহায্য করে। ভিশন মানে দেখতে সাহায্য করে। এখন এই প্রোটিনগুলো যদি স্বাভাবিকের তুলনায় কম পরিমাণে তৈরি হয়, তখন আমাদের কিছু ভিজুয়াল পিগমেন্ট আমরা দেখতে পাই না, মানে কিছু বর্ণ আমরা দেখতে পাই না। দেখতে পাই না ইন দ্য সেন্স, একটা এই রোডপসিন এবং আয়োডপসিন হচ্ছে রেটিনার মধ্যে দু রকম প্রোটিন, আরো এরকম প্রোটিন থাকতে পারে, জেনারেলি এই দুটো প্রোটিন থাকে। তো এই প্রোটিনগুলো কি করে, বর্ণ গ্রাহক হিসেবে কাজ করে, মানে যে কালারটা আসছে সেই কালারটাকে গ্রহণ করছে। এবং এরা কি করছে, এই ভিশন বা কালার বা যাই বলিস না কেন তাকে ব্রেনে পাঠাচ্ছে। তাহলে যে আমি এখন যে স্ক্রিনটা তোরা দেখছিস, এখানে যতগুলো জায়গায় লাল আছে, লাল রঙের লেখা আছে, সেগুলো তোর ব্রেনে, তোর চোখ লাল রং বলেই পাঠাচ্ছে। ব্রেন কিন্তু জানে না ওখানে কি আছে, ব্রেন নিজে দেখতে পাচ্ছে না, চোখ দেখছে, দেখে ব্রেনের কাছে সিগন্যাল পাঠাচ্ছে যে ওই পার্টিকুলার জায়গাটা লাল রঙের লেখা। ঠিক আছে, তো ব্রেন কিন্তু জানে না। এবার ভাব, চোখ যদি বলতে না পারে যে ওটা কি রঙের লেখা, কারণ চোখ আইডেন্টিফাই করতে পারছে না ইন দ্য অ্যাবসেন্স অফ রোডপসিন অ্যান্ড আয়োডপসিন প্রোটিন। এই প্রোটিন গুলো যখন ঠিকঠাক পরিমাণে উৎপন্ন হচ্ছে না, তৈরি হচ্ছে না, এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের দ্বারা, এখানে যে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম বলেছে এটা আসলে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এক্স ক্রোমোজোমের কোনো প্রচ্ছন্ন জিন ঘটিত মিউটেশনের জন্য, পরিব্যক্তির জন্য, যখন এগুলোকে আর চোখ বুঝতেই পারছে না যে ওটা কি প্রোটিন, এই সরি কি রং, নীল, সাদা, কালো, লাল, কি রং সেটা বুঝতে পারছে না, তখন ব্রেনের কাছে চোখ কিন্তু কোনো বার্তাই পাঠাতে পারছে না। চোখ আমাদের ব্রেনকে বার্তা পাঠায় যে এই রেটিনা লেখাটা লাল রঙের, তুই তো দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস মানে অ্যাকচুয়ালি চোখ দেখেছে কিন্তু ব্রেন দেখেনি। চোখ ব্রেনকে বলেছে যে রেটিনা লেখাটা যেটা রয়েছে তুমি দেখছো সেটা আসলে লাল রঙের। ব্রেন বললো আচ্ছা তাহলে তাই, এই কারণে তুই লাল দেখছিস বা লাল বুঝছিস, রাদার দেখাতে বড় কথা বুঝছিস যে লাল রঙের, সেটা কিন্তু ব্রেনকে চোখ বার্তাটা পাঠিয়েছে। কিন্তু ভাব, চোখ যদি ব্রেনকে বার্তা না পাঠায় তখনই হবে কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, তখনই হবে কালার ব্লাইন্ডনেস। এখন এই কালার ব্লাইন্ডনেস হলে কি হবে, ভালো করে বোঝ কিন্তু। কালার ব্লাইন্ডনেস হলে কি হবে, একটা সিম্পল ঘটনা ঘটবে, চোখ ব্রেনকে বলবে যে ওখানে কিছু আছে, কিন্তু সেটার কালার কি সেটা বলতে পারবে না। বোঝা গেল? এবার কালার নেই মানে ব্রেন তো ওখানে কিছু একটা বসাবে, যে কোনো রং বসাবে। ব্রেন তখন কি করে, একটা এমন রং ওখানে বসায় যে রংটা আশেপাশে নেই। মানে তুই যে ফিল্ডটা এখন দেখছিস, ভাব এখানে গোল্ডেন কালার নেই, তোর স্ক্রিনেতে দেখ গোল্ডেন কালার নেই, বা প্রুশিয়ান ব্লু কালারটা নেই, এরকম অনেক কিছু কালার এখানে নেই। তো যেগুলো নেই সেই কালার গুলো ব্রেন তখন ভেবে নেয়
যারা কালার ব্লাইন্ড তাদের যদি তুই রং চিনতে বলিস, মনে কর একজন রেড কালার ব্লাইন্ড, তাকে তুই রং চিনতে বলিস, সে লালকে কালোও বলতে পারে, লালকে বেগুনিও বলতে পারে, লালকে খয়েরিও বলতে পারে। তার ব্রেন তখন ওখানে যে রংটা কল্পনা করবে সেই রংটাই একমাত্র সে তখন বলবে। ঠিক আছে, এই হলো অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডনেস এর ঘটনা। যাদের কালার ব্লাইন্ডনেস, যারা যারা কালার ব্লাইন্ড হয় তাদের এই সমস্যার জন্য তারা কালার ব্লাইন্ড হয়। আচ্ছা, এইবার মোটামুটি ধরে নে যে তিনটে জিনিসে আমরা পড়ে নিলাম, আর এই তিনটে জিনিসের সঙ্গে কি আছে, জেনেটিক কাউন্সিলিং এর মিল আছে। তো আমি বুঝবো কি করে যে জেনেটিক কাউন্সিলিংটা কিভাবে করতে হয়? তার জন্য আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় পৌঁছচ্ছি, সেটা হলো কিছু প্রবলেম। এই প্রবলেম শুধু যে তোর নার্সিং জীবনে কাজে লাগবে তা না, তোর সারা জীবনে কাজে লাগবে। ইভেন তুইও লোকের প্রবলেম সলভ করতে পারবি। একটা ফার্স্ট আমরা একটা প্রবলেম নিলাম, যে বলছে একজন স্বাভাবিক মহিলা এবং একজন হিমোফিলিক হিমোফিলিক পুরুষের বিবাহ যদি হয় তাহলে কি হবে? এটা কোশ্চেন নাম্বার 1। 2, বলছে একজন বাহক মহিলা ও একজন স্বাভাবিক পুরুষ তাদের বিবাহ হলে কি হবে? 3, বলছে একজন বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষ, মানে প্রথম দুটো হিমোফিলিয়া নিয়ে করলাম, পরের দুটো আমরা থ্যালাসেমিয়া, কি বলে এ নিয়ে করছি, বল, কালার ব্লাইন্ডনেস নিয়ে করছি। তাহলে কি হবে? এবং 4 নম্বর আমরা করছি যে আর কি কোনো কম্বিনেশন করা যাবে? হিমোফিলিক পুরুষ মানে আক্রান্ত পুরুষ হলো, স্বাভাবিক পুরুষ হলো, বর্ণান্ধ পুরুষ হলো, আর কি কিছু করা যাবে? হ্যাঁ, করি, একটা করি। বর্ণান্ধ মহিলা, স্বাভাবিক পুরুষ। ঠিক আছে। আচ্ছা, এইটা সলভ করার জন্য তোকে একটা জিনিস আগে শিখতে হবে, একটা ছোট সূত্র শিখতে হবে, একটা ছক শিখতে হবে। দেখ, 3টে ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি পেয়েছি আমরা? এক পেয়েছি স্বাভাবিক, এক পেয়েছি আক্রান্ত। আক্রান্ত মিন্স নয় হিমোফিলিক নয় বর্ণান্ধ, এই দুটোকে আমরা আক্রান্ত রাখবো। আর আরেকটা পেয়েছি বাহক। ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরিতে আমরা পেয়েছি পুরুষ আর স্ত্রী বা মহিলা। ঠিক আছে, আমি এখানে কয়েক রকম আলাদা আলাদা জিন দিয়ে করতে পারি। দেখ, প্রথমে যদি আমি হিমোফিলিয়া করতে চাই, তাহলে এক্স এর পাওয়ারে আমি এইচ ব্যবহার করব। তাহলে এক্স এর পাওয়ারে এইচ, সরি, এটা হলো স্বাভাবিক। যদি কালার ব্লাইন্ডনেস করতে চাই, এক্স এর পাওয়ারে বড় সি ব্যবহার করব। মহিলাদের ক্ষেত্রে, ও এটা পুরুষ লিখলাম না, পুরুষের তো দুটো এক্স হবে না, একটা এক্স একটা ওয়াই হবে। মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স হবে। খেয়াল কর, এখানে ক্যাপিটাল এইচ প্রকট জিন, স্মল এইচ যখন লিখবো প্রচ্ছন্ন জিন।
একইভাবে ক্যাপিটাল সি প্রকট জিন, স্মল সি, এটাকে আমরা স্মল সি আর ক্যাপিটাল সি তো একই রকম দেখতে, সেই জন্য স্মল সিটার মাঝখান থেকে একটা স্ল্যাশ দিয়ে দিই, একবার কেটে দিই, তাহলে ওটা ছোট মনে হয়। প্রচ্ছন্ন, যখনই আমরা এগুলো, এই দুটো অসুখই তোরা তো জানিস প্রচ্ছন্ন জিনের জন্য হয়েছে, সেই জন্য আমরা ক্যাপিটালটা ব্যবহার করছি স্বাভাবিকদের ক্ষেত্রে। এবারে আক্রান্ত, আক্রান্তটা খুব ইজি। পুরুষদের একটাই এইচ, সেটা এখানে এক্স এর মাথায় বসবে, ওয়াই তো নর্মাল থাকবে, আর সিটাও এইভাবে বসবে, আক্রান্ত। মহিলাদের ক্ষেত্রে খুব সহজ, মহিলাদের দুটো এক্স এর মাথায় স্মল এইচ থাকবে, অথবা দুটো এক্স এর মাথায় স্মল সি থাকবে। বাহক পুরুষরা হয় না, সুতরাং এখানে কিছু হবে না, কোনো পুরুষ বাহক হবে না। কেন হবে না? কারণ ওদের এক্স এর পরিপূরক কোনো জিন ওয়াই ক্রোমোজোমে নেই, ওয়াই ক্রোমোজোমটা সম্পূর্ণ আলাদা ক্রোমোজোম, এক্স এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। আর মহিলাদের যেহেতু দুটো এক্স ক্রোমোজোম থাকে, সেই জন্য ওরা এরকম হবে, অথবা এরকম হবে। ঠিক আছে, আগে এই ছকটা তোরা বুঝে নে। যেখানেই ক্যাপিটাল এই, সেটা হচ্ছে প্রকট জিন, তো প্রকট জিন থেকে এই অসুখগুলো হয় না। যেখানে প্রচ্ছন্ন জিন, সেটা হচ্ছে স্মল, তার থেকেই অসুখগুলো হয়। সুতরাং এখানে আমরা দেখে যেটা বুঝবো, যে প্রকট জিন, ভালো করে বোঝ, প্রকট জিন সে কোনো বৈশিষ্ট্যকে বহন করবে না, কোনো অসুখকে বহন করবে না। যখনই আমরা দেখবো সেখানে প্রচ্ছন্ন জিন আছে, তখনই অসুখটা থাকতে পারে। কেন থাকতে পারে বলছি? যদি হোমোজাইগাস অবস্থা হয়, হোমোজাইগাস মানে হলো দুটো একই, অর্থাৎ দুটো এক্স এর মাথায় আইদার ক্যাপিটাল এইচ আছে, আইদার স্মল এইচ আছে, আইদার ক্যাপিটাল সি আছে, আইদার স্মল সি আছে, তাহলে দুটো যদি একই কন্ডিশন হয় এবং তারা যদি দুজনেই প্রচ্ছন্ন হয়, তবেই তারা আক্রান্ত হবে। যেমন এখানে আক্রান্ত যারা হয়েছে লাস্টে দেখে নে। আর যদি দু জায়গাতেই আহ এক মানে দু জায়গা না, এক জায়গায় ক্যাপিটাল এক জায়গায় স্মল থাকে, মানে হেটেরোজাইগাস থাকে, তখন কিন্তু তারা আক্রান্ত হবে না, তারা বাহক হবে, এবং পুরুষরা বাহক হয় না। ঠিক আছে, দেখ ছকটা কি ক্লিয়ার তোদের কাছে? ছকটা ক্লিয়ার হলে এই প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো। ছকটা হ্যাঁ ক্লিয়ার হওয়া দরকার। বেশ, আর ফার্স্ট প্রবলেমটা কি বলেছে? স্বাভাবিক মহিলা, হিমোফিলিক পুরুষ। এটাকে ধরে নিয়ে চলে যাই ওখানে, ফার্স্ট কোশ্চেনটাকে। এটা ছিল ফার্স্ট কোশ্চেন আমাদের। স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলা মানে এখানে সব সময় না, সব সময় এই জিনিসটা করবি, যে কোনো ক্রসের জন্য চেকার বোর্ড, এটাকে বলে চেকার বোর্ড, সব সময় চেকার বোর্ড করবি, চেকার বোর্ড ছাড়া কখনো ক্রস করবি না। যে কোনো একটা কলমকে তুই পুরুষ নে, যে কোনো একটা কলমকে তুই মহিলা নে, তো মহিলা দিয়ে কি বলছে? স্বাভাবিক মহিলা। আর হিমোফিলিক পুরুষ, তার মানে এইজ দিয়ে পুরো ব্যাপারটা হবে। দুটো গ্যামেটকে আলাদা করে নে, এখানেও দুটো গ্যামেটকে আলাদা করে নে। হিমোফিলিক পুরুষ মানে হচ্ছে তার স্মল এইচ, স্বাভাবিক মহিলা মানে হচ্ছে তার দুটোই ক্যাপিটাল এইচ। এর থেকে কিরম সন্তান হবে দেখে নে। প্রথমত এগুলোকে বসাবি ভেতরে, কখনো মুখে করবি না, এগুলো মুখে করলে ভুল হওয়ার সম্ভাবনা 99%, সুতরাং মুখে করবি না। ছোট্ট করে প্রশ্নের একটা কোণে এটা লিখে নিবি, নিয়ে ক্যালকুলেশনটা করে নিবি। ঠিক আছে, এবার দেখ এখানে এই দুটো হলো ছেলে, এই দুটো হলো মেয়ে, এদের সন্তানদের মধ্যে ওয়াই যাদের আছে তারা ছেলে, দুটোই এক্স হচ্ছে মেয়ে। প্রশ্নটা কিরকম আসবে দেখ, এই এটা তো মেন ক্যাপশনটা দিল, দিয়ে বলল এদের মধ্যে কত শতাংশ আক্রান্ত সন্তান, কত শতাংশ আক্রান্ত সন্তান। দেখ নেই কেউ আক্রান্ত, কারণ কি এখানে বাহক আছে, হেটেরোজাইগাস আছে, কিন্তু আক্রান্ত নেই, তাহলে 0%। এবার যদি বলে মেয়েদের মধ্যে বা কন্যা সন্তানের মধ্যে কত পার্সেন্ট বাহক, তাহলে দেখ কন্যা সন্তান আছে দুটো খোপে, তাহলে দুটো বক্স ইকুয়াল টু যদি 100% হয়, তাহলে পার বক্স 50%। তাহলে এখানে 100% কন্যা সন্তানই কিন্তু বাহক, 100% কন্যা সন্তান বাহক। যদি বলে সমগ্র সন্তানের মধ্যে বাহক কত,
তাহলে হবে এই হাফ বক্সটা, বাকি হাফ বক্সটা হবে না। তাহলে 50% সন্তান বাহক। প্রশ্নটা কি বলছে তার উপর তোর উত্তর তৈরি হবে। তোর চেকার বোর্ড যদি তৈরি হয়ে যায়, তুই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবি। তাহলে ফার্স্ট কন্ডিশন কি বললাম, যে যদি পুত্র সন্তান বলে যে কত পার্সেন্ট পুত্র সন্তান স্বাভাবিক, কত পার্সেন্ট পুত্র সন্তান ভালো, তখন তুই কন্যাদেরকে ধরবিই না। আবার যদি উল্টো বলে যে কন্যা সন্তানদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত বা কি ব্যাপার স্যাপার, তখন পুত্র সন্তানদের ধরবিই না। আর যখন প্রশ্নতে মেনশন করা থাকবে না বা পুত্র বা কন্যা বলা থাকবে না, বলা থাকবে সন্তানদের, জাস্ট সন্তানদের, তখন তুই এই টোটাল বক্সটাকেই ধরবি। এই টোটাল বক্সের মধ্যে যদি 4টে বক্স ধরিস, তাহলে প্রতি বক্স 25% করে, 25 ইন্টু 4, 100%। যদি তুই এই দুটো বক্স ধরিস বা এবারে দুটো বক্স ধরিস, এই দুটো বক্স তখন হয়ে যাবে 100%, মানে পার বক্স 50% করে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনটায় আসি। ও এটা এখানে হয়ে গেছে না? হ্যাঁ, এবার আসি সেকেন্ড কোশ্চেনে। দেখ সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, সেকেন্ড কোশ্চেনে কি বলেছে জানার আগে আমরা একটু ওই ছকটা করে ফেলি। মনে হচ্ছে চিকে গোল্লা খেলবো না মনে হচ্ছে দেখে। আচ্ছা, এখানে এটা হলো পুরুষ, এটা হলো মহিলা। হ্যাঁ, কি বলেছে, বাহক মহিলা। বাহক মহিলা মানে এক্স এর ওপর একটা ক্যাপিটাল, এক্স এর ওপর একটা স্মল। আর বলেছে স্বাভাবিক পুরুষ, তার মানে স্বাভাবিক পুরুষ মানে এক্স এর ওপর এইচ, একটা বড় এইচ আর একটা হচ্ছে ওয়াই। তাহলে ফার্স্ট বক্সে কি বসবে, বড় এইচ, বড় এইচ। তলার বক্সে কি বসবে, বড় এইচ, ছোট এইচ। এপাশে কি বসবে, বড় এইচ, ওয়াই। এপাশে বসবে ছোট এইচ, ওয়াই। প্রশ্ন কি কি আসতে পারে, ও আমাদের এই 4-5টা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এক বলবে সমগ্র সন্তানের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত, সমগ্র সন্তানের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত। দেখ এ আক্রান্ত, আর কেউ আক্রান্ত নয়, একাই আক্রান্ত এ, যেহেতু স্মল এইচ আছে। তাহলে সমগ্র সন্তানের মধ্যে 25% আক্রান্ত। কোশ্চেনটা যদি ঘুরিয়ে বলে ছেলেদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত, দুটো ছেলে আছে, দুটো ছেলের মধ্যে এ স্বাভাবিক, এ আক্রান্ত, তাহলে 50% আক্রান্ত। এবার তোকে বললো যে সমগ্র সমগ্র সন্তানের মধ্যে কত পার্সেন্ট বাহক, এ একা বাহক, তাহলে 25% বাহক। কন্যাদের মধ্যে কত পার্সেন্ট বাহক, তাহলে ওপরেরটা নর্মাল, তলারটা বাহক, তার মানে 25% বাহক, এই সরি 50% বাহক। দুজন যেহেতু রয়েছে, দুজন মিলিয়ে 100%। বুঝাতে পারছি? একটু উত্তর দিস। হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এবারে আয় পরের প্রবলেমটা। বাহক মহিলা বর্ণান্ধ পুরুষ। বাহক মহিলা আর বর্ণান্ধ পুরুষ, তাহলে ওপরটা যদি আমি পুরুষ করি, তলাটা যদি আমি মহিলা করি, তাহলে বলেছে কি বাহক মহিলা। বাহক মহিলা মানে একটা বড় সি, একটা ছোট সি। বর্ণান্ধ পুরুষ মানে তার একটাই এক্স ক্রোমোজোম, সুতরাং সেখানে ছোট সি আর একটা ওয়াই। এবার বসিয়ে দে, বড় সি, ছোট সি, বড় সি ওয়াই, আর তলায় করলে ছোট সি, ছোট সি, ছোট সি ওয়াই। দেখ টিপিক্যাল কোশ্চেন, টিপিক্যাল কোশ্চেন গুলো আমি করি, তোরা উত্তর দে এবারে। প্রথমে বল এই এই প্রশ্নটাতে আক্রান্ত সন্তান কত পার্সেন্ট, আক্রান্ত সন্তান কত পার্সেন্ট, পুত্র কন্যা কিছু বলিনি। 50%। 50%। এবার বল এই এটাতে স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট। স্যার 25%। আচ্ছা, এই প্রবলেমটাতে
মেয়েদের মধ্যে বাহক কত পার্সেন্ট? 25। আচ্ছা, এই 50%। প্রবলেমটাতে, হ্যাঁ, এই প্রবলেমটাতে অনাক্রান্ত সন্তান কত পার্সেন্ট? 25। ব্যাস, তোরা তাহলে শিখে গেছিস, আর কিছু লাগবে না। এবার আমরা তারপরের প্রবলেমটাই যাই, লাস্ট প্রবলেম যেটা। আচ্ছা, কি বলেছে? বর্ণান্ধ মহিলা, এটা মহিলা এটা পুরুষ। বর্ণান্ধ মহিলা মানে এরকম, স্বাভাবিক পুরুষ মানে এরকম। তাহলে এই হয়ে গেল, আর এই হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো দুটো পুরুষই বর্ণান্ধ। যেহেতু মা বর্ণান্ধ ছিল, মায়ের থেকে পুরুষরা মানে তার সন্তান, পুত্র সন্তান, সে ওয়াই ক্রোমোসোম পায় না, বাবার থেকে ওয়াই ক্রোমোসোম পায়। সেই জন্য মা যদি বর্ণান্ধ হয়, সন্তানই মানে পুত্র সন্তানই বর্ণান্ধ হবে। কিন্তু এটাকে মুখস্থ করব না। এরকম প্রশ্ন অনেক সময় থাকে যে মা বর্ণান্ধ, তাহলে তার পুত্র সন্তান বর্ণান্ধ হবে কি হবে না, বাবার কথা বলেই না, এরকমও দিতে পারে। বা অনেকে এটা একটা থিওরি হিসেবে রাখতে পারে। কিন্তু আমি বলছি এটাকে আমরা সব সময় এই চেকার বোর্ডে ফেলেই দেখব। পরীক্ষার সময় অনেক ছোটখাটো জিনিস, সহজ জিনিস আমাদের ভুল হয়ে যেতেই পারে। পরীক্ষায় যেন একটা নাম্বারও ভুল না করি। না পারি সেটা অন্য ব্যাপার, জিনিসটা জানি না, পারি না, মুখস্থ নেই, অন্য ব্যাপার। কিন্তু জানা জিনিস যেন কখনো ভুল না হয়, তার মতো খারাপ আর কিছু হতে পারে না। ঠিক আছে? তো সব সময় আমি যেভাবে প্রত্যেকটা চার্ট, আমি এগুলো তো মুখেও বোঝাতে পারতাম বা বলে দিতে পারতাম, জানিস তো এটা এই হয় ওটা ওই হয়, কিন্তু করিনি। কারণ কি, এটা একটা সাইন্টিফিক পদ্ধতি, আর এইটা তোরা যত প্র্যাকটিস করবি। আমি যে 4টে প্রোটোটাইপ দিলাম না, এই 4টে প্রোটোটাইপের বাইরে কোনো কোশ্চেন হয় না। এর বাইরে কোনো কোশ্চেন হয় না। যে কম্বিনেশন গুলো দিলাম, 4 রকম কম্বিনেশন, এর বাইরে কোনো প্রশ্ন হয় না, এই 4টে প্রশ্নই হয়। তো এটা যদি তোরা বিভিন্নভাবে প্র্যাকটিস করিস, তাহলে হয়ে যাবে, এবারে কোনো প্রশ্ন নেই। এইবারে তোরা যেটা শিখলি এতক্ষণ ধরে, 4টে প্রশ্নের উত্তর কি করে তৈরি করতে হয়, এটাকেই বলছে জেনেটিক কাউন্সিলিং। অর্থাৎ তুই, তোর কাছে যে পেশেন্ট পার্টি আসবে বা যে আসছে কাউন্সিলিং করাতে আসছে, তার সঙ্গে কথা বলে তুই তার বাবা এবং মা, বা যারা দুজন বিবাহ করবে সেই বর এবং তার যে উড বি ওয়াইফ হবে, তাদের বংশে কারুর আহ মানে ওই ডিজিজটা বা ওই এটা ছিল কিনা তোকে একবার জেনে নিতে হবে। একটা অন্তত তোকে জানতে হবে যে তার বংশে কারুরটা ছিল কিনা, তাহলেই তুই এইভাবে বার করে নিতে পারবি। যে পদ্ধতি দিয়ে জেনেটিক কাউন্সিলিং করা হয়, লিখে রাখ, তাকে বলা হয় পেডিগ্রি বা ফ্যামিলি ট্রি আইসোলেশন। জেনেটিক কাউন্সিলিং এর পদ্ধতির নাম পেডিগ্রি। পেডিগ্রি বলে কুকুরের একটা খাবার আছে দেখবি, ডগ ফুড, সেই পেডিগ্রি নয় এটা। আমি প্রথমে ওটাই ভাবলাম যে আপনি হ্যাঁ, পেডিগ্রি সবাই ওটাই ভাববে, সবাই ওটাই ভাববে। হলো, এটা দিয়ে জেনেটিক কাউন্সিলিং করা যায়। তাহলে আমরা প্রবলেম শিখে গেলাম। এবার আমরা আর কয়েকটা ছোট ছোট জিনিস শিখবো, এগুলো খুব পরীক্ষায় আসছে আজকাল। যেটা শিখবো এটার নাম হচ্ছে সেক্স ডিটারমিনেশন। লিঙ্গ নির্ধারণ। একটা ছোট মানে পড়াচ্ছি তো অনেকক্ষণ টানা, একটা অন্যরকম ঘটনা দিয়ে বা কথা দিয়ে এটা একটু শুরু করি। আহ গ্রামের দিকে তোরা দেখেছিস যে, গ্রামের দিকে কেন, এখন শহরেও এরকম অনেকের মধ্যে এরকম ব্যাপার আছে। তোরা দুজনেই মেয়ে, তোরা হয়তো আরো বেশি ভালো রিলেট করতে পারবি যে ম্যাক্সিমাম ফ্যামিলি তারা সন্তান হিসেবে পুত্র সন্তান চায়।
এবং তারা যে সবাই অশিক্ষিত এমন নয়, অনেক শিক্ষিত মানুষও কিন্তু এটা চায়। তার জন্য কিছু সামাজিক এবং শিক্ষাগত প্রতিবন্ধকতা আছে। যেমন এক হলো, মেয়েদের বিয়ে দিতে গেলে বাবা মাকে পণ দিতে হয়। আহ খানিকটা সেই, এটার দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়। এক হলো, মেয়ে থাকা খাওয়ার খরচটা সে যেন দিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। অথবা আরেক ভাবে তুই যদি ভাবিস যে সেই মেয়ে যার সঙ্গে বিয়ে দিচ্ছে আর কি, জামাই যে আর কি, তাকে তারা কিনে নিচ্ছে। দুরকম ভাবে ভাবা যেতে পারে। কেউ ভাবতে পারে যে তাকে ভালোবেসে তার মা বাবা দিচ্ছে, কিন্তু সেটা যদি দেয় তাহলে সেটা কেউ চাইবে না। তার মা বাবা যেটা দেবে সেটা নর্মালি দেবে, তাদের যেটা ইচ্ছে হবে তারা দেবে, কিন্তু অনেকে পণ চায়। আগেকার দিনে তোরা শুনেছিস খাট বিছানা আলমারি তোশক সাইকেল ঘড়ি অনেক কিছু চাইতো। এখনো যে চায় না তা নয়, কিন্তু এর পেছনে সামাজিক একটা কারণ হলো যে কন্যা মানুষে নিতে চায় না, কন্যা সন্তান নিতে চায় না, তার কারণ হলো তার বিবাহের জন্য একটা খরচ তাকে পণ হিসেবে, বা এখন অনেকে পণ চায় না কিন্তু একটা হিডেন ব্যাপার থেকে যায়। ঠিক আছে, না দিলে কেমন লাগে, এই এই কথাটার জন্য অনেকে এ করে। তো এই একটা প্রবলেম রইলো। দ্বিতীয়ত হচ্ছে যে মেয়েদেরকে বরাবরই আমাদের সমাজ শিক্ষা থেকে অনেকটা বঞ্চিত করেছে। এখন হয়তো প্রায় ইকুয়াল, প্রায় বলছি তার কারণ আছে, গ্রামের দিকে খুব একটা নয়, বা অনেকের মেন্টালিটিতে সেটা আটকায়। হ্যাঁ, যে মেয়েকে আমি বেশি পড়াবো তার থেকে ছেলেকে পড়াবো। আমার চেনা জানা এরকম অনেকে আছে, তাদের এক স্যার মেয়ে এক ছেলে, এখনকার দিনে কিন্তু উল্টো হয়। না রে, উল্টো উল্টো নয়, আমি বলছি আমার না চেনা না জানা আছে। না না, আমি সেটা বলছি না। আগেকার দিনে মেয়েরা পড়াশোনার জন্য কত সংগ্রাম করেছেন, এখনকার দিনে মেয়েদের এত পড়াশোনার সুযোগ থাকতে মেয়েরাই পড়াশোনা করে না। হ্যাঁ, সেটা সেটা তো অবশ্যই, সেটা ছেলেরাও করে না। হ্যাঁ, এই যে এত রকম প্রকল্প এসছে না, সরকারি প্রকল্প, এটার হয়তো একটা ভালো দিক আছে, কিন্তু আমার মনে হয় ভালো দিকটা আর কারুর চোখেই পড়ে না, খারাপ দিকটাই চোখে পড়ে। হ্যাঁ, সেখানে তোর কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আছে যেগুলো খুব ভালো উদ্দেশ্য নিয়ে হয়তো করা হয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য যে সবসময় সার্বিকভাবে ভালো হচ্ছে এটা নয়। উদ্দেশ্যগুলো হয়তো যারা নিয়েছিল খারাপ না, বা তাদের কোনো পলিটিক্যাল কারণেও তারা নিতে পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেদিকে আমরা পড়াশোনায় মাথা ঘামাবো না, কিন্তু তার মধ্যে ভালো কারণও ছিল। কিন্তু সেই অনেক কিছু পেয়ে না মানুষ হচ্ছে পড়াশোনাটাকে আর করছে না। হ্যাঁ, তোরা যেরকম ধর উচ্চ মাধ্যমিকের সময় ফোন পেয়েছিস, ফোনের টাকা পেয়েছিস, এই সব ব্যাপার কোনো দরকার নেই না এগুলো। এগুলো কোভিড এর সিচুয়েশনে শুরু করেছিল, তারপর সেটা কন্টিনিউ রয়ে গেল। কেন কন্টিনিউ রয়ে গেল? যার ফোন আছে সে আবারও ফোনের টাকা পাচ্ছে। এই অতিরিক্ত জিনিস হাতে পেয়ে গেলে কি হয় বল, সমস্যা এখান থেকেই অনেক কিছু, মানে ডিমোটিভেশন বল বা ডিস্ট্রাকশন বল, বিশেষ করে ডিস্ট্রাকশন তৈরি হয়েছে। তো যা বলছিলাম, এই কন্যা মানে অনেকে নিতে চায় না, কারণগুলো যাই হোক, কয়েকটা কারণ আমরা এখানে নিজেদের মতো করে ভাবছিলাম। তো যারা নিতে চায় না, এতটাই ক্রুয়েল একটা পরিস্থিতি হয়ে যেতে পারে বা হয়, তারা কন্যা ভ্রূণ হত্যা করে। তোদের বোধহয় বায়োলজি ছিল, তোরা জানবি। অ্যামনিওসেন্টেসিস বলে একটা পদ্ধতি হয়, যে পদ্ধতির মাধ্যমে গর্ভে থাকা সন্তান পুত্র কি কন্যা সেটা জানা যায়। এটা ক্লাস 12-এ ছিল। তো জানা যায়, এবং সেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণটা আইনত অপরাধ, কিন্তু তাও অনেকে করে। এমনও শুনেছিস গ্রামের দিকে বা অশিক্ষিত কোনো পরিবারে তার শাশুড়ি তার বৌমাকে হয়তো কথা শোনাচ্ছে যে তোমার জন্য আমার প্রতিবার নাতনি হচ্ছে, নাতি হচ্ছে না। অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা সাইন্টিফিক্যালি দেখি তাহলে সেই মহিলাটার কোনো দোষই নেই। কেন নেই দেখ, একটা মহিলা হচ্ছে 44A+XX, আর একটা পুরুষ হচ্ছে 44A+XY। তার মানে ওরা যখন গ্যামেট তৈরি করে, হোমোগ্যামেটিক হচ্ছে মহিলাটা হয়, কারণ দুটো গ্যামেট একই তৈরি হয়, 22A+X 22A+X। আর পুরুষটা দু রকম গ্যামেট তৈরি করে, 22A+X এবং 22A+Y। তাহলে এরা হেটেরোগ্যামেটিক হয়, পুরুষরা দু রকম আলাদা গ্যামেট তৈরি করে। এবং যখন এদেরকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে ক্রস করাবো বা ক্রস করানোর চেষ্টা করব, তখন দেখবো যে 22A+X এবং 22A+Y, অর্থাৎ পুরুষকে আমরা উপরে রাখলাম আর মহিলাকে আমরা যদি তলায় রাখি, 22A+
এক্স আর 22a প্লাস এক্স যদি রাখি তাহলে আমরা দেখবো যে সবসময় ওয়াই গ্যামেটটা যে পাবে বা যারা পাবে তারাই পুরুষ হবে। মহিলাদের কোনো এখানে ভূমিকা নেই। ভেতরটা তোরা ফিল আপ করে নিতে পারবি, আমার কিছু শক্ত জিনিস না। তো এই এই জায়গাটা, এই কনসেপ্টটা নিয়ে আমি তোদের একটু জানাতে চাই বা বোঝাতে চাই, বা তোরাও হয়তো বুঝিস যে একটা পুত্র সন্তান হওয়াতে তার বাবারই ভূমিকা থাকে, মায়ের কোনো ভূমিকা থাকে না। এই যে দুটো গ্যামেট তৈরি হলো তার বাবার, একটা এক্স দিয়ে একটা ওয়াই দিয়ে, এর মধ্যে কোন গ্যামেটটা গিয়ে নিষেধ করবে? কারণ তার মায়ের তো একই প্রকারের গ্যামেট তৈরি হয়, দুটো তো বিষম প্রকারের হয় না। তো বাবার যেই দু রকম বা দুই প্রকৃতির গ্যামেট আছে, সেই দুটো গ্যামেটের মধ্যে কোন গ্যামেটটা, এক্স নাকি ওয়াই, কে গিয়ে নিষেধ করবে সেটা কিন্তু বাবার হাতেও নেই, সেটা সময়ের হাতে আছে। কারণ প্রায় 3 লক্ষ স্পার্ম বা 3 লক্ষ শুক্রাণু নিষেধ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, মানে পুরুষ দেহ থেকে মহিলা দেহে যাচ্ছে, মহিলাদের দেহে যাচ্ছে। 3 লক্ষর মধ্যে যদি আমরা ধরেও নিই যে 1.5 লক্ষ এক্স যুক্ত বা এক্স ক্রোমোজোম যুক্ত এবং 1.5 লক্ষ ওয়াই ক্রোমোজোম যুক্ত, তাদের মধ্যে মানে কে গিয়ে নিষেকে অংশগ্রহণ করবে এটা কেউ জানে না, প্রবাবিলিটির ওপর নির্ভর করছে। তো এটা কারুর হাতেই নেই। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের মানুষের মানুষের লিঙ্গ নির্ধারণ। তাহলে এগুলো তোরা করে দিতে পারবি, আমি তাও ছোট করে একটু করে দিচ্ছি। এটা হলো মহিলা, এটা হলো মহিলা, আর এটা হলো পুরুষ, এটাও হলো পুরুষ। তাহলে দেখ, মহিলা পুরুষের রেশিওটাও যদি তুই দেখিস, যে মেল ইস টু ফিমেল রেশিও, সেটাও কিন্তু 1:1, অর্থাৎ এদিকে দুটো থাকলে ওদিকে দুটো। তাহলে প্রতিবার ইস্যুতে যে সন্তান হবে, সেই সন্তানের লিঙ্গ কি হবে সেটা কেউ বলতে পারবে না, যেহেতু 1:1 রেশিওতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা অন্য কনসেপ্ট তোদের বলি, সেটা হচ্ছে মৌমাছি। ঠিক আছে, মৌমাছি, এটা নিয়েও প্রশ্ন আসে। মৌমাছির আমরা 3টে কাস্ট দেখতে পাই। কাস্ট বলতে শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট, ওই কাস্ট নয়, ওদের 3টে ধরন। জেন্ডার বলবো না, 3টে ধরন বলবো। একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে রানী, আর হচ্ছে শ্রমিক বা কর্মী। ঠিক আছে, 3টে ক্যাটাগরি হয়। মনে রাখ, শ্রমিক বা কর্মী বা রানী, এরা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, এরা ডিপ্লয়েড প্রকৃতির হয়, এরা ডিপ্লয়েড প্রকৃতির হয়। আর পুরুষ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে হ্যাপ্লয়েড প্রাণী যদি বলা হয়, তাহলে যে কোনো মৌমাছির মতো যারা সোশ্যাল ইনসেক্ট, মানে সামাজিক পতঙ্গ, যেমন পিঁপড়ে হতে পারে, বাদল পোকা বা যেটাকে আমরা উই পোকা বলি সেটা হতে পারে, মৌমাছি হতে পারে, এরম ধরনের যারা আছে, তাদের পুরুষ যারা, তারা সবসময় হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, হ্যাপ্লয়েড পুরুষ। এবার এই যে রানী আর কর্মী, দেখ পুরুষ আর রানীর কনসেপ্ট তো আমরা বুঝি, মেল আর ফিমেল, কিন্তু কর্মী বা শ্রমিক যে, তার জেন্ডার কি না, এরাও হচ্ছে ফিমেল, রানীও হচ্ছে ফিমেল, একমাত্র পুরুষ হচ্ছে মেল। রানী সে ডিম পাড়তে পারে, কর্মী সে ডিম পাড়তে পারে না, মানে ফারাকটা শুধু এটুকুই, আর কিছু না। তাহলে পুরুষ সে কি করবে, সে শুক্রাণু তৈরি করবে, এন থেকে এন শুক্রাণুই তৈরি হবে। আর রানী সে, আচ্ছা এরকম না করে, এক সেকেন্ড, পুরুষ এরকম তৈরি করবে, আর রানী সেও এন শুক্রাণু তৈরি করবে, এই শুক্রাণু বলছি, ডিম্বাণু। তাহলে এটা হলো শুক্রাণু, আর এই দুটো হলো ডিম্বাণু। এবার শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হবে 2n জাইগোট। ঠিক আছে, 2n জাইগোট মানে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড কে তুই যদি রয়্যাল জেলি খাওয়াস, মানে রাজকীয় জেলি খাওয়াস, তাহলে এ হয়ে যাবে রানী। আর তুই যদি মৌ রুটি খাওয়াস, রয়্যাল জেলি না খাইয়ে, তাহলে হয়ে যাবে শ্রমিক। কিন্তু দুজনেই
ডিপ্লয়েড। মৌরুটি খাওয়ালে কি হয়, সে শ্রমিকটা আকারে বড় হচ্ছে কিন্তু তার প্রজনন ক্ষমতা থাকছে না, তাহলে প্রজনন ক্ষমতার জন্য রয়্যাল জেলি দরকার, যাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। রয়্যাল জেলিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। মধুর যে নেকটার, মানে ফুলের যে নেকটার, পরাগরেণু, তার থেকে ভিটামিন যুক্ত যে খাবার তৈরি ওরা করতে পারে সেটাই হচ্ছে রয়্যাল জেলি। আর সব মিশিয়ে যেটা করে সেটা হচ্ছে মধু। আর পরাগরেণুটা থেকে মধু বার করার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বি ব্রেড বা মৌরুটি। হলো? তাহলে পুরুষরা কি করে হয়? এটা তো হলো নিষেকের মাধ্যমে। নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ডাইরেক্ট পুরুষ তৈরি হয়, এটাকে বলা হয় অপুংজনী প্রক্রিয়া। নিষেকের বিপরীত প্রক্রিয়া অপুংজনী। গ্যামেট থেকে সরাসরি যদি কোনো প্রাণী তৈরি হয়, ভাগ্যি সেটা আমাদের হিউম্যান বিংস এ ছিল না, হিউম্যানদের এমনি পপুলেশন এত বেশি, তারপর যদি গ্যামেটের মিলন ছাড়া এমনি যে কোনো গ্যামেট থেকেই তৈরি হতো, ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেত, তাই না? পপুলেশন বিরাট বেড়ে যেত। এই হলো মৌমাছির শ্রেণীবিভাগ। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরো একটু এক্সট্রা করাই, যেহেতু তোরা সেকেন্ড টাইম দিচ্ছিস বা অনেকেই এরকম আছে, আর একটু এক্সট্রা করাই, সেটা হচ্ছে পাখি। মানুষের ক্ষেত্রে যেরকম কি ছিল বল, এক্স এক্স হলে ফিমেল, এক্স ওয়াই হলে মেল, আর এখানে হচ্ছে জেড জেড হলে মেল, মানে সেম হলে মেল, আর জেড ডব্লিউ হলে ফিমেল। ঠিক আছে? জেড জেড হলে দুটো সেম, সেম হলে আগে মানুষের ছিল ফিমেল, মেয়েরা এক্স এক্স, ছেলেরা ছিল এক্স ওয়াই, এখানে আলাদা হলে তবে তারা ফিমেল। বাকিটা তোরা জানিস কি করে কি করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ড্রোসোফিলা বা ফল মাছি বা ড্রোসোফিলা। আচ্ছা, এবার ফল মাছি মানে ফলের দোকানে যে বড় বড় সবুজ সবুজ নীল নীল বড় বড় মাছি লাল লাল চোখ বসে থাকে, ওরা নয়। ঠিক আছে? ড্রোসোফিলা মানে ওরা নয়। তাহলে কারা? যারা কাটা ফলের ওপর খুব ছোট ছোট এসে বসে, তারাই হচ্ছে ফল মাছি। তো এরা খুব ছোট কাটা ফলের ওপর, পেয়ারা, কলা, বিশেষ করে কোনো মিষ্টি ফল, আম, তার উপর বসে দেখবি, ধোঁয়ার মতো উড়ে যায়, তুই কাছে গেলেই দেখবি তারা ধোঁয়ার মতো উড়ে যায়, খুবই ছোট হয়। এদের নাম হচ্ছে ড্রোসোফিলা মিলানোগাস্টার এবং ড্রোসোফিলা অ্যাম্ফিসিলিস, দুটো আলাদা প্রজাতি হয় এদের। ড্রোসোফিলা, এদের যে সেক্স ডিটারমিনেশন হয় সেটা হচ্ছে এক্স বাই এ রেশিও দিয়ে, মানে এক্স ক্রোমোসোম কটা আছে সেটাকে কটা অটোজোম আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি কি পেতে পারি? এক পেতে পারি 0.5। এখন লিখিস না, আগে বুঝে নে। 0.5 যদি এক্স থাকে একটা আর অটোজোম থাকে দুটো, তাহলে 0.5 বেরোবে, তখন সে হবে পুরুষ বা মেল। অথবা হতে পারে 1, মানে এক্স বাই এ রেশিও 1, এক্স তিনটে এও তিনটে, তখন হবে ফিমেল। যদি এই দুটোর মাঝে হয়, ঠিক আছে, যদি এই দুটোর মাঝে হয়, আমরা এবার মাঝের যে সংখ্যাটা নেবো সেটা একটা নিজের মতো সংখ্যা নিচ্ছি। এই সংখ্যা দুটো ফিক্সড। ঠিক আছে? এই সংখ্যা দুটো ফিক্সড। মাঝের সংখ্যা তোরা নিজে একটা র্যান্ডামলি বল, মনে কর 0.9, সেটা 0.5 এর থেকে বড়, আবার 1 এর থেকে ছোট, বা 0.8, তোরা যা ইচ্ছে লিখতে পারিস। যদি এরকম কিছু হয় তাহলে সে হবে ইন্টারসেক্স, অর্থাৎ সে মেলও নয় ফিমেলও নয়। যদি একের থেকে বড় হয়, যেরকম ধর 1.6, যেগুলো গ্রিন কালারে লিখছি এগুলো কিন্তু পার্টিকুলার ওই নাম্বার নয়, তুই অন্য নাম্বারও নিতে পারিস, 1.5ও নিতে পারিস, 1.9ও নিতে পারিস। ঠিক আছে? তাহলে এ হয়ে যাবে সুপার ফিমেল। আর এদের যদি কি কোনো এক্সট্রা পাওয়ার থাকে সুপার ফিমেলে? না, না এরকম ভাবিস না, আমি এটা বলতে যেতাম যে সুপার ফিমেল মানে সে ওই আমাদের কার্টুনের বা সুপার হিরোদের মতো তার কোনো এক্সট্রা পাওয়ার আছে, সুপারম্যান ব্যাটম্যান এদের মতো, এরকম কোনো ব্যাপার নেই। ওদের বলা হয় আর কি ওরকম, যেহেতু একের থেকে বেশি তো সেই কারণে বলা হয়। আর 0.3 ধর, এটা আমি আমার সুবিধা মতো একটা নাম্বার ধরলাম, এ হচ্ছে সুপার মেল। এবার তোদের লাগবে কি? তোদের লাগবে হচ্ছে এইটা
আর এইটা মেল আর ফিমেল, তার XY এর রেশিও কত? যদি খুব শক্ত প্রশ্ন হয় তবে এই পেজটা, মানে পাখি আর ফল মাছি, যদি খুব শক্ত পেজ হয় তা নয় তো আগের পেজে যেগুলো পড়িয়েছি সেগুলোই। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই পার্টটা মোটামুটি শেষ। আমি আজকের পরের একটা পার্টের জন্য তোদের খুব কম মানে কি বলবো, কম সময়ে একটা ক্লাস নেব, খুব কম সময়ে একটা ক্লাস নেব। পরের একটা চ্যাপ্টারের জন্য এটা পড়াচ্ছি। এটা জন্য লেখা মানে বোর্ড ওয়ার্ক আমি ঠিক করব না, ঠিক আছে? তোরা একটু নিজেরা ব্যাপারটা সুন্দর করে বুঝে বুঝে খাতায় আজকে লিখে রাখ। এটা কি, এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি, নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তির মধ্যে আজকের একটা পার্ট তোদের শেখাবো। আমি একটু ছোট্ট করে, একটা না লিখলে একদম বোঝাতে অসুবিধে হবে, একটু ছোট করে লিখে রাখছি। অভিব্যক্তি। আচ্ছা, অভিব্যক্তি শুরুতে আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে জীবন সৃষ্টির ইতিহাস। কি করে আমাদের পৃথিবী সৃষ্টি হয় এবং পৃথিবীতে কি করে জীবের সৃষ্টি হয় এবং তার ক্রম পরিণতি বা ক্রম পর্যায়, সেখান থেকে কি করে এত উন্নত জীব পৃথিবীতে এসেছে তার পদ্ধতি, ঠিক আছে? তো সেটা কিভাবে হয় এটা আজকের আমরা অভিব্যক্তিতে শিখবো, একটু গল্পের আকারে শিখবো। তোরা যদি এখন নাও লিখতে চাস তোরা নাও লিখতে পারিস, রেকর্ডিং দেখে লিখতে পারিস, কারণ আমার মনে হয় অভিব্যক্তি চ্যাপ্টারটা একটা গল্প, তো এখানে ওই রকম ভাবে লেখার খুব একটা মানে লিখে লিখে মানে মনে রাখার থেকে শুনে শুনে মনে রাখলে একটু বেশি বোধহয় ভালো হয়। তো আমি গল্পটা শুরু করি। প্রতি ভূগোল বইয়ে দেখবি লেখা থাকে আজ থেকে 300 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়। এই 300 কোটি বছরটা আমরাও পড়েছি, তোরাও পড়েছিস, তোদের দাদা দিদি বাবা মা ঠাকুমা দাদু তারাও পড়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্মও পড়বে। এটাকে না কারেকশন করা হয় না, যে প্রতিনিয়ত যে বছরটা বাড়ছে সেটা দেওয়া হয় না। তো এই বছরটা অনেক বেশি এবং 300 কোটি বছর না আরো বেশি, তাহলে অনেক পুরনো আমাদের এই পৃথিবী। এবং আমরা জানি আমাদের পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম তাপমাত্রা, খুব অদ্ভুত একটা গ্রহ, যেখানে পৃথিবীর কেন্দ্রে জ্বলন্ত ম্যাগমা রয়েছে আর পৃথিবীর বাইরে রয়েছে বরফের মতো আস্তরণ দিয়ে বিভিন্ন পাহাড় বা আন্টার্কটিকা বা সুমেরু কুমেরু, এই সমস্ত জায়গা যেখানে টেম্পারেচারের একটা খুব রাস্টিক চেঞ্জ বা ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাই। কোথাও মরুভূমি রয়েছে তো কোথাও জলাশয় রয়েছে, কোথাও বনভূমি রয়েছে তো কোথাও সমভূমি রয়েছে। এই অদ্ভুত পৃথিবীতে প্রচুর জীব বাস করে এবং সেই জীবের বৈচিত্র্যও খুব বেশি, বিভিন্ন রকমের জীব বাস করে। মজার ব্যাপার হলো পৃথিবী যখন তৈরি হয় বা আমাদের গ্যালাক্সি যখন তৈরি হয় সেই সময়, মানে যখন আমাদের গ্যালাক্সি ছিলই না ধরে নে, সেই সময় একটা আননোন অজানা একটা অজানা নক্ষত্রের সঙ্গে আমাদের নক্ষত্র অর্থাৎ সূর্যের একটা ধাক্কা বা কলিশন হয়। কেন হয় না, এরা কোনোভাবে নিজেদের সূর্যেরও একটা কক্ষপথ আছে, তোরা জানিস কিনা জানি না, সূর্যেরও একটা কক্ষপথ আছে, সেও একটা কক্ষপথে ঘোরে। তো এরকম অন্য কোনো নক্ষত্র তার কক্ষপথ সূর্যের কক্ষপথের সঙ্গে এক হয়ে যায় কোনো সময়, কয়েক যুগ বা কয়েক কোটি বছর পর হয়তো এই ঘটনাগুলো ঘটতে পারে। তো যখন হয় তখন সূর্যের সঙ্গে অন্য নক্ষত্রের একটা ধাক্কা বা কলিশন হয়। তার থেকে ছড়িয়ে পড়ে সূর্যের মধ্যে থাকা যে সমস্ত পদার্থগুলো থাকে, যেমন গ্যাসীয় পদার্থ আছে, বিভিন্ন ধাতু এবং খুব কম পরিমাণে অধাতু, এই পদার্থগুলো ছড়িয়ে পড়ে। সেগুলোই পরবর্তীকালে শীতল হয়ে তৈরি করে আমাদের পৃথিবী। পৃথিবী শুরুতে যেহেতু সূর্য থেকে তার মেটেরিয়াল পেয়েছিল সেই জন্য উত্তপ্ত বা গরম ছিল এবং সেখানে শীতল হতে বেশ কয়েক কোটি বছর পর্যন্ত সময় লেগে যায়। তারপর পৃথিবী পৃষ্ঠের ওপর কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই কেমিক্যাল তিনটে প্রথম আসে, তারপর আসে অক্সিজেন। কারণ অক্সিজেন প্রথমে দাহ্য বস্তু, যে মানে ও যেহেতু দহনে সাহায্য করে, দাহ্য বস্তু নয় দহনে সাহায্য করে, তো ও পৃথিবী পৃষ্ঠে যে দহন তাতে সাহায্য করত। এরপর
বিভিন্ন ছোট ছোট জৈব তৈরি হয় কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে। কি কি তৈরি হয় এখান থেকে মনে রাখতে হবে আমাদের। কি কি তৈরি হয় না, জল তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, কার্বন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয় মিথেন, আর নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয় অ্যামোনিয়া। মূলত এই তিনটে উপাদান থেকে আমাদের সমস্ত প্রাণীকুলের যত জৈব কি বলবো যে যৌগগুলো আছে, যত জৈব যৌগ, সমস্ত জৈব যৌগের সৃষ্টি হয় এই তিনটে কেমিক্যাল থেকে। কি হলো, জল, কার্বন ডাই এই জল, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড, এটা বলতে ভুলে গেছিলাম, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অ্যামোনিয়া, চারটে চারটে যৌগ থেকে তৈরি হয়। এরপর এখান থেকে খুব আমাদের চেনাশোনা শর্করা তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, ফ্যাট তৈরি হয়। এবং এই জিনিসগুলো পৃথিবীর ওপরে তখন স্থলভাগ বলে কিছু ছিল না, প্রায় পুরোটাই জল। তো সেই পুরোটা জল, সেটা যেহেতু পৃথিবী পৃষ্ঠ তখনও কিছুটা হলে উত্তপ্ত, সেই জন্য এই জলটা ফুটতো, মানে সমুদ্র ফুটতো ভাব, পৃথিবীর সমুদ্র টকবক করে ফুটছে। আর তার মধ্যে এই যে কেমিক্যাল গুলো বললাম, শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, এই কেমিক্যাল গুলো ওই জলের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে রয়েছে। এই কনসেপ্টটা যিনি প্রথম বললেন তার নাম হচ্ছে বিজ্ঞানী জে.এস. হ্যালডেন। ঠিক আছে, জে.এস. হ্যালডেন উনি প্রথম বললেন, বইতে পড়লে আরো সুন্দরভাবে পাবি। উনি বললেন যে এই জিনিসটার নাম হচ্ছে হট ডাইলিউট স্যুপ, বাংলায় করলে গরম তরল স্যুপ বা ঝোল। আমরা যেরকম বিভিন্ন খাবারের স্যুপ তৈরি করি, তাতে বিভিন্ন উপাদান মেশাই, তবে সেই স্যুপটা থিকনেস বাড়ে, ঠিক একইভাবে পৃথিবী পৃষ্ঠের যে জল রয়েছে, ফুটন্ত জল, তাতে এই প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, এইগুলো, এই উপাদানগুলো মেশার ফলে তার থিকনেস বাড়তে শুরু করলো। এই জন্য উনি নাম দিলেন হট ডাইলুট স্যুপ। এইভাবে বহু বছর কেটে গেল, বহু যুগ কেটে গেল। অনেকেই বলতে শুনেছিস যে সমুদ্র গর্ভে প্রাণের প্রথম সৃষ্টি হয়। তো এই জিনিসটাই হট ডাইলুট স্যুপটা ছিল, এটা গরম সমুদ্র। এবং বেশ কিছু বছর পর ওই পদার্থের যে কণাগুলো, যেগুলো হট ডাইলুট স্যুপের মধ্যে রয়েছে, তারা পুঞ্জীভূত হলো বা কেন্দ্রীভূত হলো এক জায়গায়, ছোট ছোট অবস্থায়, গোলাকার অবস্থায় চলে এলো। একে বলা হচ্ছে কোলয়েড গঠন। এই কোলয়েড গঠনের নাম বিজ্ঞানী ওপারিন দিলেন কোয়াসারভেট। কোয়াসারভেট খানিকটা আমাদের জীবন বিজ্ঞান বইয়ে যে সাইটোপ্লাজম আছে তার মতো, অর্থাৎ জেলির মতো থকথকে জিনিস। এরপর আরো বহু বছর কেটে গেল, আর একজন বিজ্ঞানী, তার নাম খুব অদ্ভুত, তার নাম হচ্ছে ফক্স। ফক্স মানে আমরা জানি শিয়াল, তো এনার নামই এরকম। তো ইনি বললেন যে ওই কোয়াসারভেট গঠনের ওপর লিপিডের পর্দা এলো, যেটা খানিকটা আমরা যেটা কোষ পর্দা পড়েছি সেই কোষ পর্দার মতো। তার উপরে বিভিন্ন বিজ্ঞানীরা, প্রমুখ বিজ্ঞানী, তাদের কোনো নির্দিষ্ট নাম নেই, তারা বললেন যে কোষের একটা প্রাক পর্যায় বা প্রাথমিক পর্যায় তৈরি হলো। আমরা লাস্ট পড়লাম কতদূর, কোষে আবরণ এসেছিল, তারপর একটা অন্য পর্যায়ে এলো। সেই পর্যায়টা কি না, কোষের মূল জিনিস হচ্ছে তার নিউক্লিয়াস, যার মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ। কিন্তু এরা বললেন যে প্রথম নিউক্লিক অ্যাসিড ডিএনএ নয়, প্রথম নিউক্লিক অ্যাসিডের নাম আরএনএ। এই আরএনএ থেকে নাকি প্রাথমিক কোষ তৈরি হয়, যার পরের গল্পটা আমাদের অনেকের জানা। এই প্রাথমিক কোষ থেকে প্রথমে আসে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, তারপর আসে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। প্রত্যেক আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ এককোষী, যাদেরকে আমরা ব্যাকটেরিয়া নামে জানি। আর ইউক্যারিওটিক বা আদর্শ কোষ দু রকমের হয়, একটা এককোষী, একটা বহুকোষী। এই এককোষী বহুকোষীকে আমরা আবার পরবর্তীকালে যখন শিখেছি একটু উঁচু ক্লাসে, যে এককোষী শৈবাল, এককোষী ছত্রাক, এককোষী প্রোটোজোয়া, বহুকোষী উদ্ভিদ, বহুকোষী প্রাণী, এইভাবে আমরা ভাগ করতাম। সেই ভাগ এখনো চলছে। এদের মধ্যে প্রতিনিয়ত সরলতম জীব থেকে, যে গল্পটা বললাম, একটা সরলতম জিনিস থেকে একটা জটিলতম প্রাণী পর্যন্ত গল্প এলো, তো সেই ঘটনা এখনো ঘটছে।
আমরা নিজেদেরকে মানে প্রতিটা মানুষ নিজেদেরকে খুব উন্নত মনে করে। এই মানুষ কিন্তু একসময় এতটা উন্নত ছিল না, মানে আমি পাথুরে যুগের কথা বলছি, ইতিহাস বইয়েতে আমরা ছবি দেখেছি। তো যাদেরকে আমরা এপ বলি, বা সায়েন্সের ভাষায় এদের অনেক সায়েন্টিফিক নাম আছে, হোমো হ্যাবিলিস, হোমো আফ্রিকান্স, অস্ট্রেলোপথেকাস, জাভা মানব, পিকিং মানব, এরকম অনেক নামে আমরা এদের জানি। এগুলো সব আমাদের আগের অবস্থা। সেখান থেকে আজকের মানুষ এসছে, এবং আজকের মানুষ থেকেও কিন্তু ভবিষ্যতের মানুষ আসবে। মানে এই যে অভিব্যক্তি বলে একটা ক্যাপশন দিলাম, এটা একটা বলতে পারিস একটা সিরিজ। ঠিক আছে, এটা একটা সিরিজ। যেমন আমরা বিভিন্ন ওই এখন হয় না সিরিজ বেরোচ্ছে, আগে সব দেখবি সিরিয়ালের ভক্ত ছিল, এখন সব সিরিজ দেখে। সেশন 1 তার এপিসোড 1 2 3 করে এরকম বেরোচ্ছে, বিভিন্ন সিরিজ আছে। তো এটাও ঠিক খানিকটা সেইরকম ধরনের জিনিস, অভিব্যক্তি একটা সিরিজ বা একটা সিরিয়াল ওয়াইজ ঘটনা, যেখানে সব সময় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সরলতম জীবরা জটিলতম জীবে রূপান্তর হয়। এই চ্যাপ্টারটা আমি বলবো যে তোরা নিজেরা একটু পড়। এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। যদি মুখস্থ করতে যাস তাহলে নয়, যদি গল্পের আকারে পড়তে যাস তাহলে 11 বা 12 এর বই থেকেও তো পড়া যায়, বা 9 একদম। 10 এর বই থেকেও কিছু আছে। আগে আগে সবসময় বলবো 9 10 এর বই থেকে পড়, এটা 10 এর টপিক, হ্যাঁ, অভিব্যক্তি 10 এর হ্যাঁ, টপিক। 10 এর আগে টপিক। 10 এর বই থেকে পড়, কারণ ওখানে না সব থেকে সুন্দর করে লেখা থাকে। 11 12 এর বইয়ে এটা 12 এরও টপিক একই সাথে, 11 12 এর বইতে একটু ডিটেলস থাকে, অনেক টার্ম থাকে, অনেক সূত্র থাকে। তো সেগুলো মনে হয় যে তোর ইন্টারেস্টটা কমিয়ে দিতে পারে। আবার তুই যদি 11 12 এর বইতে কমফোর্টেবল ফিল করিস, তুই পড়তেই পারিস। কিন্তু আমি বলবো, আমি সবসময় সবাইকে সাজেস্ট করবো 10 এর বই থেকে প্রথম পড়তে। এবং তুই যে বইটা পড়েছিস, নতুন কোনো বই না, তুই যে বইটা পড়েছিস সেটা পড়লে না অনেক কিছু পুরনো স্মৃতি ফিরে আসবে। অনেক যে যা যা পড়তিস, যেগুলো তখন মুখস্থ থাকতো, সেগুলো আর ফিরে আসবে। তো এটা একটু তোরা ঝালাই করে নে সামনের দিনের জন্য। সামনের দিনের টপিক হলো অভিব্যক্তি। আজের একটা ইন্ট্রো ক্লাস নিলাম, যাতে করে সুবিধে হয়। আর এই ওকে, চ্যাপ্টারটা একটু লেন্দি, ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু লেন্দি। তো অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারে ইনফরমেশন অনেক বেশি আছে। তো সেইটা একটু ঠিক করে নিজেরা পড়ে রাখলে ক্লাসটাও করতে দেখবি ভাল লাগবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আচ্ছা ধর, স্যার। আমাদের রইলো এই পর্যন্ত, রেকর্ডিংটা স্টপ করি।